আসসালামু আলাইকুম। আপনি কি ফটোশপ শিখতে চাচ্ছেন? এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি ফটোশপ শিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই শত শত ভিডিও ঘাটাঘাটি না করে আপনি কিন্তু এক ভিডিও থেকেই ফটোশপের সম্পূর্ণ ক্লাসগুলি শিখে নিতে পারেন। তো আজকের এই ভিডিও থেকে একদম টোটাল ফটোশপটাই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আপনারা যাতে ভালোভাবে ফটোশপের কাজগুলি ইজিলি করতে পারেন এবং এক ভিডিওতে ঘাটাঘাটি না করে এখানে ধরেন 2-3 ঘন্টা সময় ব্যয় করে আপনি যদি ফটোশপের ভিডিওগুলি দেখেন তাহলে কিন্তু আপনি এই ফটোশপটা কমপ্লিট করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাচ্ছি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রথমেই হচ্ছে আমাদের এখানে যে ফটোশপের ভার্সনটি রয়েছে সেটা হচ্ছে ফটোশপ 2022 ভার্সন। আপনি 20, 21, 22, 23, 24 যেটাই ব্যবহার করেন না কেন সবকিছুই আমাদের এই ভিডিও থেকে দেখানো অনুযায়ী কিন্তু আপনার ফটোশপেও সব অপশনগুলি খুঁজে পাবেন। তো চলুন আমরা শুরু করছি। প্রথমেই আমরা কোনো একটা ফটো দিয়ে এডিট করাটা শিখবো এবং আমাদের যে টুলসগুলি আছে, যে অপশনগুলি আছে সেগুলি একের পর এক কিন্তু আমরা ধাপে ধাপে শিখতে থাকবো। তো চলুন আমরা শুরু করছি। তো প্রথমেই হচ্ছে আমরা ফটোশপের ফাইল অপশনে যাব। ফাইল অপশন থেকে আমরা যদি এখানে নিউ অপশন আছে, নিউ অপশন থেকে কিন্তু আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এই বিষয়টা আমরা পরে আসবো, যেহেতু আমরা প্রথমেই ফটো এডিটিংটা শিখবো সেক্ষেত্রে আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করব। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু একদম শুরুতে যারা বেসিক লেভেলের তাদের জন্য, যারা অ্যাডভান্স রয়েছেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারে। তো আমার এখানে একটা ইমেজ রয়েছে, আমি এই ইমেজটাকে প্রথমে ওপেন করব। ওপেন করার পর এখানে একটা হাঁস রয়েছে এবং এই হাঁসের যে ছবিটা আছে এটাকে কিন্তু আমরা চাইলে বিভিন্ন কালারে কিন্তু আমরা এটাকে কনভার্ট করতে পারবো ফটোশপের মধ্যে। তো সেটা কিভাবে করা যায় চলুন আমরা সম্পূর্ণটা জেনে নিই। প্রথমেই হচ্ছে একটা ইমেজের, আমরা যখন ফটোশপে একটা ইমেজ ওপেন করি সেটার একদম ফার্স্টের কাজটাই হচ্ছে আপনার এটা রেজুলেশন বাড়িয়ে নেওয়া। এটা রেজুলেশন বাড়ানোর জন্য আপনি প্রথমে ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশন থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু রেজুলেশনটা 300 রয়েছে। যদি এখানে ইমেজের রেজুলেশনটা 72 বা 120 বা 150 থাকতো সেক্ষেত্রে আমাদের এটাকে কিন্তু 300 করতে হতো। আপনার এখানে কত আছে সেটা আপনি জাস্ট দেখবেন। যদি 72 থাকে অথবা আরো কম থাকে বা 300 থাকে তাইলে কোনো কিছু করার দরকার নাই। যদি 300 কম থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে কিছু করতে হবে আপনাকে। এখানে 300 করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে এই যে দেখেন এখানে অটোমেটিক নামের একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখেন প্রিসার্ভ ডিটেইলস এখানে 2.0 রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে দেখেন রিডিউস নয়েজ, মানে এই ইমেজটা যদি কোনো অংশে ঘোলা থাকে বা নয়েজ থাকে সেক্ষেত্রে আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। যেমন আপনি এখান থেকে এটাকে 10 পর্যন্ত করে দিয়ে আপনি যদি ওকে করে দেন তাহলে ইমেজটা অনেকটাই যে নয়েজ থাকে সেগুলি ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনার একদমই প্রথম কাজ। এবার এটার মধ্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন। তো শুরু থেকে যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের লেয়ার প্যানেলের কিন্তু দরকার পড়বে। আমরা যারা ফটোশপে কাজ শিখি বা শিখবো তাদের উদ্দেশ্যে বলবো আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে ফটোশপের যেই লেয়ার অপশনটা আছে সেটাকে খুব ভালোভাবে কিন্তু আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর এগুলির কিন্তু বেশ কিছু মুড রয়েছে, আপনি কোন মুডে কাজ করবেন। যেমন এই যে ফটোশপের এখানে একটা অপশন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। যেমন এখান থেকে এসেনশিয়াল রয়েছে, আপনি যখন নরমালি কাজ করবেন তখন এসেনশিয়ালটাকে সিলেক্ট করে নেবেন। আপনি যখন 3D রিলেটেড কাজ করবেন তখন 3Dটাকে সিলেক্ট করতে হবে। আপনি যখন ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তা আমার এখানে নরমালি এসেনশিয়ালটা রয়েছে, আমি এসেনশিয়াল নিয়ে কাজ করব। তো এখন আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমাদেরকে লেয়ার অপশনটাকে আগে খুঁজে বের করতে হবে। দেখেন আমার এখানে কিন্তু লেয়ার অপশনটা নেই, যদিও আমি ইচ্ছাকৃতভাবে এটাকে সরাই দিছি। তো আপনাকে এই ফটোশপের কোনো অপশন যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি এই উইন্ডো অপশনে যাবেন। উইন্ডো অপশনে যাওয়ার পর দেখেন আমাদের এই লেয়ার্স অপশনটা মিসিং রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন লেয়ার্স প্যানেলটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি আবারও বলছি, ফটোশপে আপনি কাজ করবেন এবং লেয়ার সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে ফটোশপের আপনি কোনো কিছুই কিন্তু জানবেন না। অবশ্যই লেয়ারকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি লেয়ার না বুঝলে কিন্তু আপনি এখানে কোনো ধরনের কাজই কিন্তু করতে পারবেন না। তো আমরা ধরেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এবং এখানে একটা লক আইকন রয়েছে। আপনি যদি এখানে নরমালি একটা ক্লিক করেন এই লক আইকনটা কিন্তু চলে গেছে। আপনি যদি এটাকে লক অবস্থায় আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, বাট অনেক ধরনের ঝামেলায় পড়বেন। এক্ষেত্রে অবশ্যই এটাকে আপনি আনলক করে নেবেন। এবার এখান থেকে বেশ কিছু অপশন পাবেন, যেমন আপনি এখান থেকে অবজেক্ট সিলেকশন পাবেন, কুইক সিলেকশন টুল পাবেন, ম্যাজিক কয়েন টুলটা পাবেন। তো ম্যাজিক কয়েন টুল দিয়ে সবচাইতে সহজ হচ্ছে গিয়ে যখন আমরা
কোন একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, যেমন ধরেন এখানে সাদা অথবা কালো অথবা যে কোনো এক কালারের যদি কালার থাকে সেটাকে সলিড কালার বলা হয়। ওই ধরনের সলিড কালারে আপনি যখন ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করতে যাবেন তখন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তা আমরা এখান থেকে কি করলাম, ম্যাজিক কয়েন টুলটাকে সিলেক্ট করে সাদা অংশে একটা ক্লিক করে দিলাম। সাদা অংশে ক্লিক করার পর দেখেন হাঁসের যে অংশটা আছে সেটা ব্যতীত সাদা যে অংশটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার যদি আপনি নরমালি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাইলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করে ফেললাম। এবার আমাদের দেখেন এই যে ঘুরতেছে এই অংশটাকে আপনি জাস্ট মাউসের লেফট বাটনটা ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেও কিন্তু এটা চলে যাবে। আপনি যেভাবে করতে পারেন। এখন যদি আমরা এখান থেকে যে মুভ টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে দেখেন শুধুমাত্র হাঁসের অংশটাই কিন্তু রয়েছে এখানে, অন্য কোনো কিছু কিন্তু এখানে আর নাই। আচ্ছা, এবার যদি আমরা এখানে এই হাঁসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই সেক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু আমাদের এই যে লেয়ারস প্যানেলের এখানে দেখেন নতুন একটা অপশন রয়েছে। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন করে একটা লেয়ার কিন্তু তৈরি হয়েছে। এটা হচ্ছে লেয়ার 0 এবং এটা হচ্ছে লেয়ার 1। আপনি চাইলে কিন্তু লেয়ারের নামগুলি পরিবর্তন দিতে পারবেন, যেমন এখানে ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে এটার নামও কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি ধরেন এখান থেকে জাস্ট 1 রাখলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। হ্যাঁ, এভাবে করে আপনি পরিবর্তন করতে পারবেন। এখন এটার মধ্যে যদি আমরা কোনো কালার সেট করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু রয়েছে এখানে একটা। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন এখানে সলিড কালার নামে একটা অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি এবং ধরেন আমি এখান থেকে আমি ধরেন এই কালারটা দিতে চাই, এখন এখানে ওকে করে দিলাম। এখন আমি যখন এখানে কালারটা দিলাম দেখেন আমার হাঁসটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এই লেয়ার প্যানেলে কিন্তু ঠিকই দেখা যাচ্ছে। আমার এখানে এই লেয়ারটা উপরে থাকার কারণে কিন্তু আমাদের হাঁসটা দেখা যায় না। মূলত এখানে যে লেয়ারটা নিচে থাকবে সেটা কিন্তু নিচেই থাকবে এবং যেটা উপরে থাকবে সেটাই আমরা দৃশ্যমান এখানে দেখতে পাবো। এখন আমরা চাচ্ছি যে হাঁসটাও দেখা যাক এবং এই কালারটাও দেখা যাক। এই জন্য এই যে আমাদের 1 নাম্বার যে লেয়ারটা আছে এটাকে টেনে যদি আমরা এই এই 0 লেয়ারের নিচে ছেড়ে দিই তাহলে দেখেন হাঁসটা কিন্তু উপরের দিকে চলে আসলো এবং এই লেয়ারটাও কিন্তু আমাদের নিচের দিকে চলে আসলো। আবারও যদি ধরেন আমি এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আবারও আমাদের হাঁসটা দেখা যাচ্ছে না। আমি যদি আবারও এটাকে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের হাঁসটা উপরে আসলো। আচ্ছা, এবার যদি আমরা হাঁসটাকে একটু ছোট করতে চাই সেক্ষেত্রে এই যে দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনি যদি এটাকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে ছোট করতে চান তাহলে আপনার ইচ্ছা মতো এটাকে ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন। আপনার যেখানে ইচ্ছে সেখানে কিন্তু আপনি নিয়ে এটাকে বসাতে পারবেন। যতটুকু সাইজ করতে চান ততটুকুই করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই হাঁসের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এটা যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে যে কালার আইকনটা দেখতেছেন জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ধরেন আমি এখান থেকে এই যে কালারে নিয়ে যাব সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এবার আপনি এটার পিছনে কোন কালারটা দিতে চান সেটা আপনি আপনার মতো করে কিন্তু এখান থেকে সেট করতে পারেন। তো আমি এখান থেকে এই ধরেন এখান থেকে এখন এই রেড কালারটাকে দিয়ে আমি এখান থেকে ওকে করলাম। আমার এখানে কিন্তু রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তো এভাবে করে হচ্ছে আপনি কিন্তু এটার পিছনের যে কালার থাকে সেটা ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করতে পারবেন। ওকে, এখন ধরেন যে আমরা এই যে হাঁসটাকে যে এখানে রাখলাম, হ্যাঁ, এই হাঁসটার আমরা চাচ্ছি যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকার দরকার নেই, কারণ এটা নর্মালি ব্যাকগ্রাউন্ড যেভাবে করে রিমুভ করা থাকে সেভাবে করেই থাকবে। সেক্ষেত্রে আমরা এই যে লেয়ারটাকে নিয়েছিলাম নতুন করে এই প্লাস আইকন থেকে আমরা এটাকে সিলেক্ট করে এই যে এখানে ডিলিট বাটন রয়েছে এখান থেকে ডিলিট করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবারও এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং আমাদের যে হাঁসটা আছে সেটা কিন্তু আবারও এখানে চলে আসবে। তো এখন আমরা যদি চাই যে এই হাঁসের পিছনে ন্যাচারাল কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে বা ধরেন কোনো একটা পানির ব্যাকগ্রাউন্ড আমরা যদি সেট করতে চাই সেক্ষেত্রে আমরা এবার আবারও এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। ওয়াটার ব্যাকগ্রাউন্ড জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে পানি রিলেটেড যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা ধরেন আমরা যদি নিয়ে নিতে চাই এখান থেকে যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে আমরা ধরেন এই যে এরকম একটা ধরেন ওয়াটার আমরা নিয়ে নিতে চাই অথবা এটা নিয়ে নিতে চাই। ওকে, তা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর এই যে লেয়ারটা সিলেক্ট অবস্থায় রয়েছে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে দেখেন এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস বাটনটা প্রেস করি তাহলে আমাদের ইমেজটা কতটুকু বড় আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। যেমন এই কর্নার থেকে এটা এতটুকু পর্যন্ত চলে আসছে। আমরা যদি এখন নরমালি
মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এটাকে এইভাবে করে চাপায় দিই, তাহলে কিন্তু আমাদের এটা এখানে চলে আসলো। তো বাকিটা হচ্ছে গিয়ে ধরেন আমরা যদি শিফটটাকে চেপে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে শিফটটাকে ধরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এবার আমরা এই যে উপরে যে একটা টিক মার্ক রয়েছে, এখানে টিক মার্কে ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এখন পানি হচ্ছে আমাদের পিছনে থাকবে এবং হাঁসটা হচ্ছে উপরে থাকবে। সেম ওই একই প্রসেস, আমাদের এই পানির লেয়ারটাকে নিচে টেনে নিয়ে আসতে হবে, তাইলে আমাদের হাঁসটা উপরের দিকে চলে আসবে। আমি জাস্ট কাজের সুবিধার্থে নরমালি এরকম কিছু প্রসেস দেখাচ্ছি যে আসলে আসলে কিভাবে করে কি করতে হবে আর কি। তো এভাবে করে হচ্ছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, বা আপনার নিজের ইচ্ছা মতো চাইলে কিন্তু আপনি কালার পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে দিলাম। এখন এই যে ইমেজগুলি যে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়, এটা আসলে কি কারণে করা হয় বা কি সুবিধা আছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কারণে, সেটা হয়তো বা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেই কিন্তু হবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু এটা সঠিক ফরম্যাটে কিন্তু সেভ করতে হবে। যদি এটাকে সঠিক ফরম্যাটে সেভ না করে আপনি যদি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আবারও এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো পিএনজি যখন কোনো ইমেজকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, সেক্ষেত্রে এটাকে কিভাবে সেভ করতে হবে সেই প্রসেসটা একটু দেখাই দিই। প্রথমে হচ্ছে আপনি ফাইল অপশনে যাবেন, ফাইল থেকে আপনি এখান থেকে আপনি সেভ এ কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে সেভ এজ টাইপ কিন্তু এখানে জেপিজি রয়েছে। যদি আপনি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করেন, তাহলে কিন্তু আবারও পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এক্ষেত্রে আমরা এটাকে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। যেমন এই যে এখানে দেখেন পিএনজি, আবার ব্র্যাকেটের মধ্যে পিএনজি এবং পিএনজি দেওয়া। আপনাকে এই ফরম্যাটটা সিলেক্ট করে তারপরে এটাকে আপনার কোথায় সেভ করতে চান সেই লোকেশনটা দেখিয়ে দিয়ে আপনি যদি সেভ করেন এবং এখান থেকে ওকে করে দেন, তাইলে আপনি এটা যেই অবস্থায় সেভ করেছেন সেই অবস্থায় কিন্তু থাকবে। যদি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করতেন, তাহলে কিন্তু আবারও এটার পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসতো। আচ্ছা, এখন এটাকে যে আমরা জেপিজি ফরম্যাটে যে সেভ করলাম, সেক্ষেত্রে এটার সুবিধাটা কি সেটা আমরা দেখবো, এবং জেপিজির ক্ষেত্রে অসুবিধাটা কি সেটাও আমরা দেখবো। আমরা এখান থেকে ধরেন এটাকে কেটে দিলাম, ফাইল থেকে আমরা আবারও নিউতে গেলাম, নিউতে গিয়ে ধরেন আমরা এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই নতুন করে। তো এখন ধরেন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা নিয়ে আসতে চাই, যেমন ধরেন আমরা ফাইল থেকে প্লেসে, আমি এটার উপরে যদি আমরা একটা নিয়ে আসতে চাই, তাহলে ফাইল অপশন থেকে প্লেস লিঙ্কড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ধরেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই, যেমন ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিয়ে আসতে চাই। আচ্ছা, ধরেন আমরা এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে এটাকে প্লেস করে দিলাম। আমি একটু শিফটটাকে ধরে দুই পাশে একটু বড় করে নিই এটাকে। ওকে, এবার আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে যদি শুধুমাত্র একটা হাঁসকে বসাই দিলে জেপিইজি বসাইলে কি অসুবিধাটা হয় এবং পিএনজি বসাইলে কি সুবিধাটা হয় সেটা একটু দেখাই দিই। ফাইল অপশন থেকে আমরা এই যে প্লেস লিঙ্কড অথবা প্লেস এমবেডেড এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের জেপিইজি ফাইল, হ্যাঁ, আমরা যদি এটাকে সিলেক্ট করে আমরা প্লেস অপশনে ক্লিক করি, দেখেন কি হলো, আমাদের এই হাঁসের সাথে সাথে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ডও কিন্তু চলে আসলো। এটা থাকলে কিন্তু আমাদের এই হাঁসের পিছনে, আই মিন সাদা অংশের যে ব্যাকগ্রাউন্ডটা পিছনের যে আমরা সেট করেছি সেটার পিছনে কি কি আছে সেটা কিন্তু ঢেকে যায়। এই জন্য কিন্তু মূলত মানুষ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেয়। এবার আমরা এটাকে ডিলিট করে দিই, আমরা যদি ফাইল থেকে আবার প্লেস এমবেডেড অপশনে যাই এবং এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফাইলটাকে এখানে প্লেস করে দিই, এখন দেখেন হাঁসের অংশ ব্যতীত বাকি যে অংশটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এজন্য আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করেছি সেটা কিন্তু সম্পূর্ণটাই দেখা যায়। এবার যদি ধরেন আমরা এটাকে এখানে ছোট করে সুন্দর করে এটাকে সেট করে দিই, তাহলে আমাদের এটা দেখতে কিন্তু ভালো লাগবে। এভাবে করে কিন্তু মানুষ পিএনজি ফাইলগুলি কিন্তু এই কারণে কিন্তু ব্যবহার করা হয়। ধরেন কোনো একটা ডিজাইনের মধ্যে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ ব্যবহার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে আমাদের এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু ঢেকে যায়। এজন্যই কিন্তু মূলত আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলি পরিবর্তন করা হয়। এজন্যই আপনাদেরকে পিএনজি করে নিতে হয়, সেটা অবশ্য আপনারা অনেকেই জানেন। এখন আমরা হচ্ছে এই যে ফাইল থেকে আমরা ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর আমরা এই পিএনজি ফরম্যাটটাকে আবার ওপেন করে নিই। এখন এই যে হাঁসটা আছে, হাঁসের মুখটা কিন্তু এইদিকে আছে। আমরা যদি এই হাঁসটাকে রোটেট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভাবে করতে পারবো আমরা এই হাঁসটাকে রোটেট। তা আমরা হচ্ছে এখান থেকে যদি ইমেজ অপশনে যাই, ইমেজ অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে যদি আসে, এই যে দেখেন ইমেজ রোটেশন,
ইমেজ রোটেশনে যদি আপনি যান, এখান থেকে দেখেন আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। তারপর হচ্ছে 90 ডিগ্রির দুইটা অপশন আছে, যেমন আপনি ডান থেকে বামে বা বাম থেকে ডানে এরকম অপশন আছে। তারপর হচ্ছে ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল, এগুলি কিন্তু আপনি করতে পারবেন। যেমন ধরেন ফ্লিপ ক্যানভাস হরিজন্টালে যদি আমরা করি তাহলে হাঁসটা কিন্তু বিপরীত পাশে চলে আসলো। আবার যদি আমরা ইমেজ থেকে আমরা এখান থেকে আবার যদি ইমেজ রোটেশনে যাই, এবার যদি ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যালে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু নিচের দিকে চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে এই হাঁসটা যে পূর্বে ছিল সেখানে চলে যেতে, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে এটা আবার সেম পজিশনে চলে আসলো। আচ্ছা, এবার আমরা আবারও ইমেজ অপশন থেকে আমরা যদি এখান থেকে কোথায় যাব, ইমেজ রোটেশনে যাই, রোটেশনে যাওয়ার পর আমরা যদি এখান থেকে ফ্লিপ ক্যানভাস আবারও হরিজন্টালে ক্লিক করি তাহলে কিন্তু আবারও সেম পজিশনে চলে আসলো। তা আপনি ডান থেকে বামে, বাম থেকে ডানে যদি নিতে চান, আপনি এখান থেকে নরমালি রোটেশন অপশনে এসে ফ্লিপ ক্যানভাস হরিজন্টালি এখানে ক্লিক করলে আপনার ডানে এবং বামে এটা রোটেট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি এটার রোটেশনটা পরিবর্তন করতে পারবেন। এখন যদি আপনার ধরেন উপর থেকে নিচে বা নিচ থেকে যদি উপরে করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ইমেজ থেকে রোটেশনে গিয়ে আপনি এখান থেকে যে ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল এখানে ক্লিক করবেন তাহলে নিচের দিকে চলে আসবে। আবার ইমেজ অপশন থেকে আপনি যদি এখান থেকে ইমেজ রোটেশনে গিয়ে আপনি আবার এখানে ক্লিক করে দেন তাহলে আবারও কিন্তু এটা আগের পজিশনে চলে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি ইমেজকে রোটেশন করতে পারবেন। তো এটা হচ্ছে কি আমাদের গেল। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে এই হাঁসের নির্দিষ্ট কোনো অংশ পরিবর্তন করতে চাই, যেমন ধরেন এই হাঁসের ঠোঁটের অংশটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে যে ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে এই হাঁসের ঠোঁটের অংশটাতে সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পর যদি আমরা এখানে কোনো কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কালারটা পরিবর্তন করতে পারবো। তো এখন এটা কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে, এখানে কিন্তু আমাদের একটা রয়েছে ফরগ্রাউন্ড কালার এবং আরেকটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। তা আমরা যদি এখানে ক্লিক করে ধরেন আমরা এখান থেকে ব্লু কালারটাকে সেট করে নিলাম, এবার যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু এটার ইয়েটা কিন্তু রিমুভ হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি এখান থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সেট হয়ে গেল। এবার যদি আমরা এখানে আবারও কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমাদের ঠোঁটের অংশটা কিন্তু ব্লু কালার হয়ে গেল। এবার আপনি ব্যাকগ্রাউন্ড কালারে যে কোনো একটা কালার দেন, ধরেন আমি এই গ্রিন কালারটা দিই, আবার যদি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমার ঠোঁটের অংশটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আপনি সেট করে রাখবেন সেই কালারটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে আপনার হচ্ছে হাঁসের কালার পরিবর্তন হয়ে যাবে। এবার যদি ধরেন এই যে ইয়েলো কালারের অংশটাকে আমরা পরিবর্তন করে অন্য কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে ধরেন এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ব্লু কালারটা দিয়ে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, দেখেন সম্পূর্ণ হাঁসের অংশটাই কিন্তু আমরা পরিবর্তন করে ফেললাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ধরনের সমস্যা কিন্তু হলো না। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখাই, দেখেন এই যে হাঁসের অংশে এই যে দেখেন এলোমেলো অনেক কিছু কিন্তু রয়েছে। হ্যাঁ, এগুলি যদি আমরা স্মুথ করতে চাই, ধরেন এই ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে হাঁসের বাহিরের অংশটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এখানে বেশ কিছু অপশন রয়েছে, বিশেষ করে আমাদের এই যে বাহিরের অংশটা এলোমেলো রয়েছে সেটাকে যদি আমরা স্মুথ করতে চাই, সেক্ষেত্রে এই যে ফেদার অপশন রয়েছে, ফেদার অপশনে ক্লিক করব। নরমালি ফেদার রেডিয়াসটা এখানে 5 থাকবে, আপনি 5 রেখে আপনি ওকেতে প্রেস করলেন। ওকেতে প্রেস করার পর এটা যদি আপনি এখন দেখেন এটা মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার যদি ধরেন আপনি আবারও রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি আবারও ফেদার অপশনে ক্লিক করেন এবং এখান থেকে যদি এখন 10 করে দিয়ে আপনি হচ্ছে ওকে করে দেন, তাহলে দেখবেন যে এখন অনেকটা অংশই কিন্তু আমাদের স্মুথ হয়েছে। তো এভাবে করে কিন্তু আপনি ফেদার ইউজ করে আপনার পিছনের যে এলোমেলো যে অ্যাপ্রো থ্যাপ্রো যে অংশগুলি আছে সেগুলিকে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন এই ফেদার অপশনের কারণে। আচ্ছা, এখন ভিতরের অংশে দেখেন যে চোখের অংশের যে সাদা অংশটা যদি আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। যেমন ধরেন আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ইয়েলো কালারটা দিতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলে আমাদের এখানে কিন্তু কালারটা কিন্তু অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে করে চাইলে আমরা যে কোনো কিছু কিন্তু আমরা এটার কালার কিন্তু পরিবর্তন করতে পারবো। তা আমরা ধরেন এই অংশটাকে এখন ইয়েলো কালার করে দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, দেন আমাদের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এখানে যেহেতু আমরা ফেদার ইউজ করছিলাম এই জন্য কিন্তু আলাদা একটা কালার ব্যবহার হয়ে গেছে, এই জন্য এখানে রাইট বাটন ক্লিক করে আমি ফেদারে ক্লিক করার পর আমি এখান থেকে 10-এ ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু কমে গেল। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেড দিয়ে দিলাম, এবার আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে
ফেদার অপশনটা আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু আপনার এখানে সেট করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে কতটা দিবেন না দিবেন সেটা আপনার উপরে নির্ভর করবে আপনি কতটুকু ফেদার ইউজ করতে চান। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আমরা এখান থেকে যদি এই যে অংশটা আছে সেটার বিভিন্ন কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি এটাকে সুন্দর করে কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের যে কালারটা আছে সেই কালারের দিকে চলে গেলাম। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আমরা হচ্ছে আজকে কিন্তু বেশ কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে শিখলাম এবং আমরা আরো বেশ কিছু আপনাদেরকে অপশন শিখাতে চাচ্ছি এবং শিখাবো। সেক্ষেত্রে যারা ফটোশপে নতুন কাজ করতে চান তারা আমাদের এই ভিডিওগুলি ফলো করলে আপনি অনেক কিছু কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেসটা কিন্তু শিখলাম, হ্যাঁ? এখন এখানে আমাদের আরো অনেক কিছু কিন্তু বাকি রয়েছে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে ধরেন আমরা এটার তো কালার চেঞ্জ করা শিখলাম, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা শিখলাম, ফেদারটা শিখলাম, তারপরে হচ্ছে এটার পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয় সেই প্রসেসগুলি শিখলাম। মোটামুটি আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শিখে গেছি এবং অবশ্যই আমাদের এখানে আরো অনেক কিছু কিন্তু শিখার বাকি আছে। আমরা যেহেতু মাত্র ফটোশপটা শিখা শুরু করেছি সেক্ষেত্রে আমাদের এখান থেকে মাত্র শুরু করে আমরা এখান থেকে কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরো বেশ কিছু প্রসেস রয়েছে, সেগুলি আমি এখন আপনাদেরকে দেখায় দিতে চাই। যেমন আমি এটাকে ডিলিট করে আমি নতুন করে এখান থেকে যে হাঁসের অংশটা আছে সেটাকে আবারও নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করার যে প্রসেস সেগুলি কিন্তু আমরা চাইলে ক্লিপিং পাথের মাধ্যমে কিন্তু করতে পারি। যেমন এখান থেকে এই যে পেন টুলটা রয়েছে, পেন টুলের মাধ্যমে এই হাঁসটা ঠিক যে আকৃতিতে রয়েছে সেই আকৃতিতে ড্র করে কিন্তু আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি অথবা ক্লিপিং পাথ কিন্তু করতে পারি। তো ক্লিপিং পাথ কিন্তু খুব জটিল একটা বিষয়। যদি আপনি একদমই নতুন হন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো আমরা এই ব্যাপারটা অবশ্যই পরবর্তীতে শিখবো, কারণ এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে যেগুলি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। যেমন এখান থেকে আপনি যে পলিগন ল্যাসো টুল রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি যে হাঁসের যে বাইরের অংশটা আছে সেগুলিকে সিলেক্ট করে রিমুভ করতে পারেন। যদিও আমরা এখান থেকে ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে করতে পারি, কারণ এটা তো একটা কালারের রয়েছে, এই জন্য আমরা খুবই সহজে একটা ক্লিক করলে কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু যখন আপনার এই ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন প্রকার কালার থাকবে তখন আপনাকে হয় পেন টুলের মাধ্যমে ক্লিপিং পাথ করে আপনার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, না হয় অল্প অল্প করে আপনাকে এই পলিগন ল্যাসো টুলের মাধ্যমে আপনার এটাকে ঠিক করতে হবে। আরেকটা টুলস রয়েছে এখানে হচ্ছে এই যে এখানে একটা টুলস রয়েছে, এটা দিয়েও কিন্তু আমরা রিমুভ করতে পারি। যেমন ধরেন নরমালি আমরা এই টুলসটাকে সিলেক্ট করে একটা ক্লিক করার পর যদি আমরা মাউসটাকে জাস্ট এটার সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে কিন্তু আমাদের এখানে হাঁসটা কিন্তু খুবই ইজিলি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আরো আরো একটা ইজি প্রসেস, যেটা একদমই ইজি একটা ব্যাপার। এই যে দেখেন দেখেন আমাদের হাঁসটা কিন্তু কত সহজে কিন্তু আমরা সিলেক্ট করে ফেললাম, তাই না? তো এভাবে করেও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। তো এখন দেখেন আমরা এখান থেকে এই যে টুলস এর মাধ্যমে লেসো টুলের মাধ্যমে যে হাঁসের অংশটাকে যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমাদের কিন্তু এই হাঁসের অংশটা সিলেক্ট হয়েছে। আমরা যদি মুভ টুলের মাধ্যমে এখন হাঁসটাকে সরাতে চাই, দেখেন আমাদের হাঁসটাকে কিন্তু সরিয়ে আমরা যেখানে ইচ্ছে সেখানে কিন্তু নিয়ে যেতে পারবো। এবং আমরা যদি এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে যদি আমরা এই হাঁসটাকে এই ডকুমেন্টে নিয়ে আসতে চাই সেক্ষেত্রেও কিন্তু খুবই সহজে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারবো একদম ইজিলি, কোনো সমস্যা ছাড়াই। তো এভাবে করে কিন্তু আপনি ফটোশপের বিভিন্ন প্রকার কাজ আপনি খুবই সহজে কিন্তু করে ফেলতে পারেন। তো এখন আমরা এটাকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম এবং এই যে আমরা যে এখানে যে হাঁসটাকে নিয়ে আসলাম এই হাঁসটাকে হচ্ছে আমরা এখন আমাদের মতো করে চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি এবং যে কোনো ডকুমেন্টের মধ্যে নিয়ে কিন্তু আমরা এটাকে বসায় নিতে পারবো। আমাদের কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আমরা আজকের প্রথম পর্বটা এখানে শেষ করলাম। অবশ্যই আমরা দ্বিতীয় পর্বের দিকে এখন যাব। ফটোশপের আমরা আজকে 2 নাম্বার পার্টে আছি। 2 নাম্বার পার্টে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা একটা ডকুমেন্ট ওপেন করে নিব এখানে। এটা জাস্ট এরকম একটা ডিজাইন আকৃতির একটা ডকুমেন্ট। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু জুম করে নিব। জুম করার জন্য নরমালি এই টুলস এর মাধ্যমে আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন তাহলে কিন্তু এটা জুম হতে থাকবে। এখন এখানে কিন্তু জুম আউট করার জন্য আপনি কিবোর্ড থেকে জুম আউটের অপশন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল ধরে যদি মাইনাস বাটন প্রেস করেন তাহলে এটা জুম আউট হবে এবং কন্ট্রোল ধরে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা জুম ইন হবে। তো
তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকভাবে কিন্তু জুম ইন এবং জুম আউট করে নিতে পারেন। এবং আপনি যদি কন্ট্রোল অল্টার স্পেস বার চাপেন সেক্ষেত্রে কিন্তু মাইনাস বার পাবেন, এবং আপনি যদি কন্ট্রোল স্পেস বার চাপেন তাহলে কিন্তু আপনি প্লাস বার পাবেন। বিভিন্নভাবে কিন্তু আপনি এটাকে করতে পারবেন। আচ্ছা, তো এখন এই যে ডকুমেন্টের মধ্যে দেখেন এই যে একটা কালার রয়েছে এবং এখানে সাদা কালারের কিছু লেখা রয়েছে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই লেখাটাকে এখান থেকে মুছে দিতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা রয়েছে, মার্কি টুলের মাধ্যমে যদি নর্মালি আমরা এভাবে করে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি, তাহলে কিন্তু এখানে বেশ কিছু অপশন আছে। তা আমরা একটু ইজি ওয়েটা ব্যবহার করব। আমরা যদি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ব্যবহার করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের লেখাটা ঠিকই দেখা যাচ্ছে না, বাট এখানে একটা হলুদ কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। হলুদ কালার অ্যাপ্লাই হওয়ার কারণ হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে যাই। আমরা চাচ্ছি যে এই লেখাটা এখান থেকে মুছে যাবে এবং যে অংশটুকু আমরা মার্ক করেছি সেই অংশটুকুর সাথে এই সেম কালারের হয়। সেটা কিভাবে করা সম্ভব? তো এক্ষেত্রে আমরা যদি নর্মালি এখানে একটা ক্লিক করি এবং আমরা যদি এখানে আমাদের মাউসটাকে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের একটা আইড্রপার টুল কিন্তু এখানে চলে আসে। আমরা যদি নর্মালি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই কালারটা কোনটা সে কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করে নিয়েছে। এবং আমরা যদি এবার এখান থেকে ওকে করি এবং কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই লেখাটা কিন্তু উধাও হয়ে গেল। হ্যাঁ, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। এবার আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে যে কোনো কিছু কিন্তু লিখে দিতে পারি টাইপ টুলের মাধ্যমে। যেমন ধরেন আমরা এখান থেকে টাইপ টুলে যাব এবং হরিজন্টাল টাইপ টুল অপশনটাকে ব্যবহার করে আমরা এখানে একটা ক্লিক করলাম। আমরা চাইলে এখানে বাংলা লিখতে পারবো, চাইলে আমরা ইংলিশ লিখতে পারবো। হ্যাঁ, তা আমাদের এখন যেহেতু এখানে বাংলা ফন্ট সিলেক্ট করা রয়েছে সেক্ষেত্রে এখানে বাংলা লেখাগুলি চলে আসছে। আমি ধরেন এখান থেকে লিখে নিচ্ছি এরিয়াল। আমি এখান থেকে এরিয়াল বোল্ড ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে ফন্টের সাইজটাকে একটু ছোট করে দিব, আমরা এটাকে 8 করে দিলাম, তাইলে আমাদের এই লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে বড় হাতের 3টা অক্ষর ব্যবহার করব। আগে কি ছিল না ছিল সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের সুবিধার্থে আমাদের প্রয়োজনে আমরা এখানে যেকোনো কিছু কিন্তু লিখে নিতে পারি। যেমন আমি এখান থেকে লিখে নিব, আমরা এখান থেকে টিউটোরিয়াল কথাটা লিখে নিলাম। এবার আমরা এই স্পেসটাতে এখানে বসিয়ে দিব। এখন যেহেতু লেখাটা বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এইখানে ধরে কিন্তু আমরা এটাকে ছোট করতে পারি। এটাকে আমরা ছোট করে আমরা এখানে বসায় দিতে পারি। ওকে, বসায় দিলাম। এখন আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই যে দেখেন এই পাশে কিন্তু এই যে প্রপার্টিজ প্যানেল থেকে আমাদের এই যে এখানে কালার অপশনটা রয়েছে, এখানে যদি ক্লিক করে আমি এটাকে সাদা করে দিই, এই যে এখানে কিন্তু সাদা হয়ে গেল। হ্যাঁ, আবার যদি ধরেন আমরা এই লেখাটাকে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে টাইপ টুলের মাধ্যমে আমরা নর্মালি এভাবে করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যা লিখবো এখন কিবোর্ডে তাই কিন্তু চলে আসবে। আমি আবারও লিখে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে ডিওসি দিয়ে ডকুমেন্ট বুঝিয়েছি, আমি এখান থেকে ডিওসিটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখেন আমাদের এখানে লেখাটা কিন্তু আমরা আবারও বসিয়ে নিলাম এবং এখান থেকে আমরা চাইলে যে কোনো ওয়ার্ড কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমি এখান থেকে যদি এবং সি লিখে নিই সেক্ষেত্রে আমাদের সেটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তা আমরা এখানে ডকুমেন্টের প্রথমে কোনো লেখা থাকলে নর্মালি কিন্তু আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে আমরা আমাদের মতো করে এখানে কিন্তু টেক্সটটা অ্যাড করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই ব্লু কালারের অংশটা টোটাল এখান থেকে সরে যাবে এবং এই যে ব্লু কালার যে ব্ল্যাক কালার যে সার্কেলটা আছে শুধুমাত্র সেটা থাকবে। সেক্ষেত্রেও কিন্তু করতে পারি। যেমন আমরা টাইপ টুলের মাধ্যমে এটাকে আগে আমরা সরাই দিচ্ছি, যেহেতু আগে আমরা টাইপ ইয়েটাকে রিমুভ করে নিয়েছি। এখন আমরা কি করব, রেক্টেঙ্গেল মার্কি টুলে যাব এবং এখান থেকে এইভাবে করে সিলেক্ট করে আমাদের ব্লু কালারের প্রথম ভিতরের অংশটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই সাদা কালারটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এই জন্য কিন্তু আমাদের অবশ্যই লেয়ার প্যানেলটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা উইন্ডো থেকে এই লেয়ারস অপশনে গেলাম এবং দেখেন আমরা যদি এই লেয়ারটাকে সিলেক্ট করি এবং কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে গেলে এবং কন্ট্রোল ডি দিলে এটা চলে যাবে। তারপর আমরা বাহিরের অংশটাকেও সেম ভাবে ডিলিট করার জন্য আমরা নরমালি এইভাবে করে সিলেক্ট করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে এখানে যে ব্লু কালারটা রয়ে গেছে এটার জন্য কি করতে হবে? এটার জন্য নরমালি আপনি এইভাবে করে এই সম্পূর্ণ অংশটাকে আগে এইভাবে করে সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ব্ল্যাক কালার দেন অথবা আইড্রপারের মাধ্যমে এই কালারটা নিয়ে ওকে করে দেন। তারপর কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে আমাদের এখানে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তবে এই যে এখানে কিন্তু দেখেন যে বাড়তি অংশ কিন্তু চলে যায়। হ্যাঁ, বাড়তি অনেকটা অংশ কিন্তু চলে যায়। এই বাড়তি অংশটাকে আপনি যদি সঠিকভাবে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই
ভালোভাবে কিন্তু জুম করে তারপর সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম, এখন কিন্তু এটা একদমই ঠিকঠাক আছে। যদিও বেশি মনে হয় সেক্ষেত্রে আপনি এটাকে আবারও নর্মালি আপনার মতো করে আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। যেমন দেখেন এটা কিন্তু এখনো অনেকটা বেশি রয়েছে, তা আমি এটাকে একদমই ইকুরেট করে নেওয়ার চেষ্টা করতেছি এবং আমি ধরেন এইভাবে করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি একটু অ্যারো বাটনে প্রেস করে এটাকে ভিতরের দিকে নিয়ে নিলাম এবং আমরা যদি এখন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি এবং আমাদের কিন্তু এখন এটা অটোমেটিক্যালি কিন্তু মিলে গেল। হ্যাঁ, তো আমরা এটাকে ঠিক যেভাবে করে চাইবো সেভাবে করে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এখন হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে আমি আসলে যেগুলি মেজর টুল সেগুলি আসলে আপনাদেরকে শিখাচ্ছি। আমি ওই যে এই টুলস দিয়ে এটা করেন, সেই টুলস দিয়ে সেটা করেন, এগুলি আসলে দরকার নেই। আমরা একদম প্র্যাকটিক্যালি কাজের ক্ষেত্রে গেলে আসলে কোন কোন ধরনের টুলস গুলি ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায় সেগুলি আমরা আসলে শিখছি। যেমন আমরা এখান থেকে ইরেজ টুলে গেলাম। হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন অনেক বড় করে কিন্তু একটা আমাদের মাউস পয়েন্টার চলে আসছে। আমি নর্মালি এখানে একটা ক্লিক করলে দেখেন সম্পূর্ণটা কিন্তু ইরেজ হয়ে গেল, কারণ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার রয়েছে এই জন্য। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে দিই, আমরা আগের পজিশনে ফিরে আসলাম। এখন এই যে আমাদের যে ইরেজ টুলের যে সাইজটা আছে এটাকে কিভাবে কমানো যায়, এটাকে কমানোর জন্য এই যে দেখেন এটা 500 দেওয়া আছে, আমি এটাকে একদম কমিয়ে একদমই ছোট করে নিব। ওকে, আমি এটাকে একদমই ছোট করে নিলাম, কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে পিছনে যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড আছে এই অংশটাকে মুছে আমরা সম্পূর্ণটা সাদা করে দিতে চাই। সেক্ষেত্রে আমরা এটাকে যে সোয়াপ করে আমরা এই সাদা কালারটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। এবার যদি আমরা যেখানে ঘষতে থাকি সেই অংশ কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। আই মিন এটা আমরা যে রাবার দিয়ে যে কোনো কিছু মোছার চেষ্টা করি না, আমরা ধরেন পেন্সিল দিয়ে লেখার পরে যে রাবার দিয়ে কোনো কিছু মুছতে চেষ্টা করি সেভাবে করে কিন্তু আপনি এই ফটোশপের মাধ্যমে এভাবে কিন্তু সম্পূর্ণটা মুছে দিতে পারেন। তো যে কোনো ধরেন কোনো একটা ডকুমেন্টের মধ্যে এই ধরনের কালো অংশ রয়ে গেল, আপনি সেটাকে চাইলে নর্মালি এভাবে করে কিন্তু ইরেজ করে দিতে পারবেন সম্পূর্ণটা। তো এখন আমরা যেহেতু এটাকে সম্পূর্ণটা মুছে দিয়েছি, যদি আপনি মনে করেন যে না আমার এটা আসলে থাকা দরকার ছিল, সেক্ষেত্রে আপনি আবার কন্ট্রোল জেড দিলে কিন্তু পুরোটা আবারও আগের মতো করে কিন্তু চলে আসবে। এরপর যদি ধরেন যে নির্দিষ্ট এই অংশটা আমার এইভাবে করে কাটা দরকার বা হচ্ছে আমার এইভাবে করে কাটা দরকার, অথবা এই অংশটা সম্পূর্ণটা আমার ডিলিট করে দেওয়া দরকার, এটা আমার লাগবে না, জাস্ট এতটুকু অংশ লাগবে, সেক্ষেত্রে আপনি এতটুকু অংশ কিন্তু রাখতে পারেন। তো এগুলি হচ্ছে কি আপনার কাজ। এখন আপনি যদি মনে করেন যে না আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করা লাগবে, সেক্ষেত্রে আপনি নর্মালি এখান থেকে যেভাবে করে আঁকা বাঁকা করবেন সেভাবে করে কিন্তু আপনি এখানে আপনি আপনার মতো করে কিন্তু করতে পারবেন। যদিও এটা ইরেজ টুল, এটা দিয়ে আপনি যে কোনো কিছু ইরেজ করাটা এটার জন্য বেটার, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা দিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ম্যাজিক ইরেজ টুল। ম্যাজিক ইরেজ টুলের মাধ্যমে আপনি নরমালি যদি ক্লিক করেন দেখেন সম্পূর্ণটা কিন্তু এক ক্লিকে কিন্তু ইরেজ হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন এটার টোটাল ডিজাইনটাই কিন্তু এটা ইরেজ হয়ে গেল। আমি যদি সাদা অংশে ক্লিক করি তাহলে এই যে এখানে যা আছে সবই কিন্তু ইরেজ হয়ে গেল। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে একদম শুরু থেকে শুরুর দিকে চলে যাই, যেমন একদম শুরু থেকে ঠিক ডিজাইনটা যেভাবে ছিল সম্পূর্ণটা যদি এইভাবে করে যাই, আমি চাচ্ছি যে এই ডকুমেন্টের সম্পূর্ণ সাদা অংশটা ইরেজ হয়ে যাবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে দিলাম। এখন আমার অবশিষ্ট রইল শুধুমাত্র ডিজাইনটা। এই ডিজাইনটাকে নিয়ে আমি যে কোনো জায়গায় কিন্তু এখন এটাকে পিএনজি আকারে কিন্তু বসায় দিতে পারবো। আমার এখানে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। তো ফটোশপে আসলে কাজ করাটা কিন্তু খুবই ইজি। আপনি জাস্ট এই লেয়ার প্যানেলটাকে ঠিকঠাক ভাবে যদি একটু ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি কিন্তু এই কাজগুলি করে নিতে পারবেন। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আমরা এখন শিখে নিলাম। হ্যাঁ, তো এই যে এখানে যে দেখেন এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল, এটার কাজটা কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। হ্যাঁ, এখানে যে ল্যাসো টুল রয়েছে, পলিগন ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল, এই তিনটা টুলসের কাজ আমরা একটু শিখি। এবং এখানে কিন্তু আরো যে টুলস গুলি রয়েছে যেমন রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা দিয়ে যেমন আপনি মার্ক করে কোনো কিছুকে আপনি যদি ডিলিট বাটনে প্রেস করেন বা কন্ট্রোল ব্যাক স্পেসে প্রেস করেন সম্পূর্ণটা যেমন ডিলিট হয়ে যাবে, আপনি লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। দেখেন সবকিছু কিন্তু আমরা ডিলিট করে দিলাম। তো এই বাকি অপশনগুলি কিন্তু একই কাজ। যেমন ধরেন আপনি এই যে ইলিপস মার্কি টুলটাকে সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে আপনি নরমালি এটাকে যতটুকু অংশ সিলেক্ট করে নিবেন। হ্যাঁ, আপনি ধরেন অল্টার শিফটটাকে ধরলে এটা গোল আকৃতি নিয়ে এবার আপনি আপনার মতো করে মাউসটাকে ধরে টেনে সিলেক্ট করে নিয়ে আপনি ডিলিট বাটন প্রেস করলে এই সার্কেলের ভিতরে যা থাকবে তাই কিন্তু আপনি ডিলিট করতে পারবেন।
পারবেন। যেমন আমি আবার ধরেন এই অংশটা ডিলিট করে দিলাম, আমি চাচ্ছি যে এই অংশটা ডিলিট হয়ে যাক, খুবই ইজি। তো এটার একটা একটা টুলস দেখাই দিলে বাকি টুলস এর কোনটা কাজ কিভাবে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবং আপনি চাইলে এগুলি দিয়ে কিন্তু আপনি আপনার মতো করে কিন্তু যে কোনো শেপও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে আবার নতুন করে একটা ডকুমেন্ট ওপেন করি এবং ডকুমেন্ট ওপেন করে বাকি কাজগুলি আমরা একটু শিখে নিই। যেমন এখান থেকে এই কোনটা যেন, এই যে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা হচ্ছে ধরেন আপনি এখানে একটু ওই আপনি নরমালি এখানে একটা ক্লিক দিয়ে ধরে রেখে আপনি যদি এটাকে এইভাবে করে ধরে রাখেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। এইভাবে করে ধরেন কোনো ইমেজকে যদি আপনি এভাবে করে সিলেক্ট করতে চান সম্পূর্ণটা, সেক্ষেত্রে আপনি এটাকে দিয়ে সিলেক্ট করতে পারবেন। আবার যদি ধরেন আমি এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে আমি যদি এইভাবে করে ঘুরিয়ে নিই তাহলে শুধুমাত্র এই অংশটাই সিলেক্ট হয়েছে। এবার এই অংশটাকে আপনি ডিলিট করতে চান নাকি কি করতে চান সেটা আপনার উপর নির্ভর করবে। যেমন আমি যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে এখানে আমি যদি কোনো কালার সেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে কালার সেট করতে পারবো। আর যদি আমি এটার টোটালটাকে রিমুভ করে দিতে চাই, এই যে লেয়ারটাকে আনলক করে ডিলিট বাটন প্রেস করলে এটা টোটালটাই রিমুভ হয়ে যাবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো করে কিন্তু কাজ করবে। আর যদি ধরেন আপনি নর্মালি পুরোটাকে এভাবে করে সিলেক্ট করে আপনি ডিলিট বাটন প্রেস করেন তাহলে আপনার সম্পূর্ণ ডকুমেন্টটা কিন্তু আপনার রিমুভ হয়ে গেল। তো এগুলি দিয়ে হচ্ছে আপনি কোনো শেপও কিন্তু চালিয়ে নিতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে আমি এইভাবে করে একটা সার্কেল নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ধরেন ব্লু কালারটাকে সিলেক্ট করলাম। আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমি এখানে কিন্তু একটা শেপ নিয়ে নিতে পারলাম। এবার আমি এই শেপটাকে আমার সুবিধার্থে যে কোনো জায়গায় কিন্তু আমি এটাকে বসিয়ে আমি এটার মধ্যে কোনো কিছু ডিজাইন কিন্তু আমি চাইলে এখান থেকে করে নিতে পারবো। এবং এটাকে আপনি যদি চান এটাকে যদি অন্য কোনো লেয়ারে নিতে চাইতেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে পরবর্তীতে সরাইতে পারতেন। যেমন ধরেন আমি এটাকে এখান থেকে টোটালটাকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এক্ষেত্রে আমি যদি অল্টার শিফটটাকে ধরে নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখেন এখন আমি যদি এটাকে যেদিকে ইচ্ছা সরাতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা সরবে না। কারণটা হচ্ছে কি, এটা আলাদা লেয়ারে রয়েছে। যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেন হচ্ছে আমরা এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু সরাতে পারবো। যেমন এই যে লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করলাম, এবার আমি এটাকে যেদিকে সরাতে চাই সেদিকেই কিন্তু আমরা এটাকে সরাতে পারবো এবং চাইলে এটাকে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে আমরা অ্যাড করে নিতে পারবো। সেটা আমাদের কিন্তু ইচ্ছা মতো। তারপর যদি ধরেন এই লেয়ারটার এখন আমাদের কাজ নেই, এটার এই লেয়ার ওয়ানে জিরোতে আমাদের কিছু কাজ রয়েছে, সেক্ষেত্রে আপনি যে লেয়ার ওয়ানটাকে যদি চোখটাকে বন্ধ করে দেন আপনার আগের শেপটা কিন্তু দেখা যাবে না। এবার এই দিকে আপনি সম্পূর্ণ কাজটা একটু সেরে নেন, সেরে নেওয়ার পর আপনি যখন আবার চোখটাকে ওপেন করে দিবেন তখন কিন্তু আবার এই যে আপনার কাজটা রয়েছে বা আপনার ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো সেক্ষেত্রে ফটোশপের কাজগুলি খুবই সহজ এবং খুবই ইজি যদি আপনি এখান থেকে এই আপনি লেয়ারের কাজগুলি বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই সহজ। তারপরে এখান থেকে দেখেন নরমাল লেখা রয়েছে। আমি যদি এখান থেকে যে কালার ডোজ করে দিই তাহলে কিন্তু এখানে দেখেন কালারটা দেখা যাচ্ছে না। আবার যদি ধরেন এখান থেকে আমি হিউটাকে দিয়ে দিই তাহলে কিন্তু কোনো কালার দেখা যাচ্ছে না। আমি এখান থেকে যে সফট লাইট যদি দিয়ে দিই এবং ওভারলে কোনো কিছুই কিন্তু আমাদের এখানে খুব বেশি একটা ভালোভাবে বোঝা যাইতেছে না। অবশ্যই এগুলি সব কাজের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা যায় না। এগুলি হচ্ছে যখন যখন ব্লেন্ডিং অপশনটা ব্যবহার করবেন তখন এগুলি অ্যাডভান্স কাজ, এগুলি অবশ্যই আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আমি এটাকে নরমাল করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ফিল কালার। আমরা যদি এখান থেকে এটাকে যদি একটু কমায় দিই, দেখেন এটা কিন্তু অপাসিটির মতো করে কাজ করে। ফিলের আমার হচ্ছে এখানে 13% রয়েছে। আমি যদি 100% করি তাহলে ফুল কালারটা দেখা যাবে। আমি যদি এটাকে একদম 0 করে দিই তাহলে কিছুই দেখা যাবে না। আমি এটাকে এখান থেকে 100% করে দিলে ফুল কালারটা দেখা যাবে। তারপর হচ্ছে অপাসিটি। অপাসিটি তো আমরা বুঝি যে কোন একটা কালারকে একদম হালকা করে দেওয়া, হ্যাঁ? এই যে আই মিন জল ছাপের মতো করে কিন্তু এগুলি কাজ করে। তো সেক্ষেত্রে আপনি এভাবে করে চাইলে আপনি এটার মধ্যে বিভিন্ন প্রকার কাজ কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তো এটার মধ্যে চাইলে আমরা কিন্তু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমরা আলাদা একটা পর্বে দেখাবো। তো আমরা হচ্ছে আজকে কিন্তু অনেক কিছুই শিখে গেলাম। আমরা চাচ্ছি যে পর্ব ওয়াইজ অল্প অল্প করে শিখাতে এবং ভালোভাবে শিখাতে, সেক্ষেত্রে যাতে আপনারা খুব ভালোভাবে এই কাজগুলি শিখে আপনারা একটা কাজ করতে পারেন। তো আমরা হচ্ছে পার্ট 3 তে কিন্তু এখন চলে যাব। আসসালামু আলাইকুম।
আমরা এখন আছি পার্ট 3 তে। তো পার্ট 3 তে আমরা আজকে খুবই দুর্দান্ত এবং খুবই প্রয়োজনীয় একটা কাজ শিখব। সেটা হচ্ছে কি, আমরা যেকোনো টেক্সটকে আমরা হুবহু করে উঠিয়ে দিয়ে আমরা সেখানে আমাদের ইচ্ছামতো কিন্তু যেকোনো টেক্সট আমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি এবং সেট করতে পারি। তো সেটা কিভাবে সম্ভব সেটাই আমরা এখন শিখব। খুবই উপকারী এবং খুবই দরকারি, এটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু প্রয়োজনীয়। যেমন এখান থেকে সার্টিফিকেট কথাটা আছে, হ্যাঁ, আমরা এটাকে ধরেন তুলে দিয়ে আমরা যে কোনো ইচ্ছা আমাদের যে কোনো লেখা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। এই জন্য এটাকে খুবই সুন্দর করে কিন্তু আমাদের এডিট করতে হবে। তো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, যে সার্টিফিকেট যে কথাটা আছে এটা অনুযায়ী কিন্তু আমাদের একটা ফন্ট আগে সিলেক্ট করে নিতে হবে এবং নির্ধারণ করতে হবে। যেমন আমরা এখান থেকে প্রথমে হরিজন্টাল টাইপ টুলে গেলাম এবং আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে এটাকে একটু বড় করে নিব। বড় করার পর এটার ফন্টের কালারটা একটু চেঞ্জ করব। তো তার জন্য আমি নরমালি এভাবে করে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এটার আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে এখান থেকে ওকে করলাম। আই মিন এই সার্টিফিকেটের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা প্রথমে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি এখান থেকে লিখে নেব, ধরেন আমি লিখে নেব বার্থ সার্টিফিকেট, BIRTHCERTIFICATE। ওকে, আমি এখান থেকে বার্থ সার্টিফিকেটটা লিখে নিলাম। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে এটার মধ্যে এটাকে বসায় নিতে। আমরা আরেকটু বড় করে নিই এটাকে এবং আমি ধরেন এই অনুযায়ী এটাকে আরো টেনে এটাকে বড় করে নিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেখা এবং এটা হচ্ছে আগের লেখা, তাই না? তো এখন আমরা যদি এই লেখাটাকে ধরেন এইখানটায় বসায় দিলাম, একদম হুবহু করে আগেরটার মতো করে টেনে একটু এটার সাইজ অনুযায়ী বসায় নিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, আমাদের এই যে আগের যে লেখাটা আছে সেটাকে আমরা আসলে কিভাবে এখান থেকে রিমুভ করে দিব, শুধুমাত্র আমাদের লেখাটাই থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালার একটা কালার আছে সেটাও ঠিক রেখে। এজন্য আমরা কি করব, উইন্ডো থেকে লেয়ারস অপশনে চলে যাব, বা আপনাদের আগে থেকে এখানে থাকতে পারে। তা আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নরমালি এখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা রয়েছে এটার মাধ্যমে সম্পূর্ণ লেখাটাকে এভাবে করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাতে একটা ক্লিক করে আমি আইড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করে নিব। ক্লিক করার পর আমি ওকেতে ক্লিক করব। তারপর যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখেন আগের লেখাটা কিন্তু চলে গেল, আমরা জাস্ট বার্থ সার্টিফিকেট যে লেখাটা লিখছি সেটাই কিন্তু রয়েছে। এবার আপনি এখান থেকে যে কোনো কিছু কিন্তু লিখে নিতে পারেন। যেমন আমি এখান থেকে সার্টিফিকেট কথাটা লিখে নিই, CERTIFICATE, সার্টিফিকেট। ওকে, এবার আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো এটাকে বড় করে আমরা এটাকে পজিশন অনুযায়ী আমরা আমাদের মতো করে বসায় নিতে পারি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে বিষয়। এখন ধরেন আমরা এখান থেকে লিখে নিতে পারি যে ধরেন BI, যে কোনো কিছু লিখে দিতে পারি এখানে। ধরেন শুধুমাত্র সার্টিফিকেট লিখতে চাই, অথবা হচ্ছে গিয়ে কি লিখতে চাই, ধরেন ইউনিভার্সিটি লিখতে চাই, UNIVERSITY, ইউনিভার্সিটি কথাটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর নরমালি আপনার যতটুকু চেঞ্জ করার দরকার ছিল ততটুকু আপনি চেঞ্জ করে নিয়েছেন। এবার হচ্ছে আপনি আপনার মতো করে এখান থেকে আহ, এটাকে সেভ করে ফেললেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন একটা ব্যাপার হচ্ছে কি, এই যে এখান থেকে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এই যে কথাটা যে লেখা আছে এটাকে যদি আমরা চেঞ্জ করে এখানে হুবহু এই লেখাটাকে আমরা লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে তুলে দিয়ে। ধরেন এখানে আমাদের দিস ইজ টু সার্টিফাই লেখাটা আছে, এটাকে আমরা তুলে দিয়ে আমরা অন্য কোনো লেখা লিখতে চাই বা এই সেম কথাটাকেই আমরা লিখতে চাই। সেক্ষেত্রে এই লেখাটাকে কিভাবে তুলে দিতে চাই বা তুলে দিতে পারবো, বা আমরা আমাদের মতো করে কোনো সংখ্যা অ্যাড করতে চাই বা অ্যাড করতে পারবো, সেটা কিভাবে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি আসলে মেইন কোনো সার্টিফিকেট নিলাম না, কারণ ব্যাপারগুলিতে আপনারা বুঝতেই পারতেছেন, এই জন্য আসলে এরকম একটা সার্টিফিকেট নিচ্ছি যেটার আসলে কোনো ভ্যালু নাই। এটা শেখানোর জন্য ট্যাব টুলের মাধ্যমে। তো আমরা ট্যাব টুলের মাধ্যমে এখানে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। প্রথমে ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা প্রথমে অল্টারটাকে ধরে এটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ধরেন এইখানে নিচের যে লাইনটা আছে সম্পূর্ণ লাইনটাকে আমরা এখান থেকে লিখে নিব। আমরা এখান থেকে যেভাবে করে আছে সেভাবে লিখে নিব, THIS দিস স্পেস দিয়ে ইজ টু সার্টিফাই দ্যাট। ওকে, এখন আমরা যে এই লেখাটাকে যে লিখলাম এটাকে এটার মতো করে কিন্তু এখানে বসাইতে হবে। তার আগে আমাদের এখান থেকে ফন্টটাকে মিলাইতে হবে। ফন্ট মিলানোর জন্য আমরা নরমালি এটাকে এইভাবে করে সিলেক্ট করলে
আমাদের এখানে দেখেন এই যে আচ্ছা আমি এটাকে এইভাবে করে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে এটার ফন্টটাকে একটু পরিবর্তন করব। ফন্টটাকে পরিবর্তন করার জন্য এই যে দেখেন এখানে বিশাল একটা ফন্টের কালেকশন রয়েছে। নরমালি আপনাকে সিলেক্ট করে আপনি যদি ডাউন অ্যারো কি চাপেন তাহলে আপনার এখানে কিন্তু ফন্টের পরিবর্তন হবে। তবে সেক্ষেত্রে এটার জন্য কিন্তু আমাদের প্রপার্টিজ প্যানেলটাকে আলাদাভাবে ওপেন করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা সহজেই কাজটা করতে পারবো। যেমন উইন্ডো থেকে আমরা হচ্ছে প্রপার্টিজে চলে যাব, প্যারাগ্রাফে আমরা যাই, প্যারাগ্রাফ থেকে এই ক্যারেক্টারে চলে গেলাম। ক্যারেক্টারে যাওয়ার পর আমরা এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করার পর আমরা যদি ডাউন অ্যারো কি চাপি তাহলে এটার এক একটা করে কিন্তু ফন্ট চেঞ্জ হবে। দেখেন আমি দেখাচ্ছি, আমি ডাউন অ্যারো কি চাপবো এবং একটা একটা করে কিন্তু এটার ফন্ট কিন্তু পরিবর্তন হবে। এই যে দেখেন এখানে আমি হচ্ছে গিয়ে এই যে নিচে নামাচ্ছি এবং একটা একটা করে কিন্তু ফন্টের পরিবর্তন হচ্ছে। তো যখন এই ফন্টটা আসবে তখন হচ্ছে গিয়ে আপনি এটাকে জাস্ট রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই সেম ফন্টটাকে কিন্তু মিলায় রাখতে হবে। মেবি এই ফন্টটাই এটা, এই যে দেখেন আমি সরি আমার ফন্টটা আসলে সিলেক্ট করিনি, আমি আবার এখান থেকে ফন্টটাকে একটু সিলেক্ট করে নিই। যেই এখানে নিচে যে লেখাটার ফন্টটা আছে সেম ফন্টটাকে আমরা একটু সিলেক্ট করে নিব। হ্যাঁ, এই যে এই ফন্টটা, হ্যাঁ। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে কি করব, এটাকে টেনে এটার উপরের দিকে নিয়ে আসব। তো এটার উপরের দিকে নিয়ে আসার পর একদম ফার্স্টে হচ্ছে টিটার সাথে আমাদেরকে মিলাই নিতে হবে এবং আমরা শিফটটাকে ধরে এটাকে হচ্ছে আমরা একটু বড় করে নিব। বড় করার পর আমরা কোন একটা অক্ষর থেকে এটাকে মিলাই নিলেই দেন বাকিগুলি ইজিলি কিন্তু মিলে যাবে। এই যে দেখেন আমরা এটাকে আরেকটু বড় করতে হবে। ওকে, এইবার দেখেন একদম সেম টু সেম কিন্তু এটার সাথে কিন্তু এটা মিলে গেল। হ্যাঁ, একদম উপরেও একটার উপরে কিন্তু আরেকটা বসে গেছে, তাই না? তো এবার নর্মালি ধরেন আমরা হচ্ছে এটাকে কেটে দিলাম। এখন এই লেয়ারটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাব এবং নর্মালি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, এই এটাকে ডিলিট করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে এখান থেকে কালারটা নিয়ে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস শেষ। আমাদের আগের যে লেখাটা ছিল সেটা এখান থেকে চলে গেছে এবং আমরা নতুন করে কিন্তু এখানে লেখাটা অ্যাড করে নিলাম। তো এখন এই ডকুমেন্টের মধ্যে ধরেন এই যে এই এন্ড কথাটাকে আমরা পরিবর্তন করতে চাই, এখন কিন্তু আমাদের জন্য সহজ হবে কারণ আমরা মেইন ফন্টটাকে কিন্তু এখানে পেয়ে গেছি। এটাকে অল্টার ধরে আমরা এখানে নিয়ে নিলাম। এখন এই যে ধরেন ওয়ার্ক অপশনের জায়গায় বা এখান থেকে এই যে এন্ড অপশনের জায়গাগুলি আমরা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে নর্মালি এটাকে তো কপি করে নিলাম, তাই না? এবার ধরেন এন্ড কথাটা লিখে নিই। ওকে, এন্ড কথাটা লিখে নিয়ে ধরেন আমরা এটাকে টেনে নিয়ে এই যে এটার উপরে একদম সেম টু সেম এখানে বসাই দিব। আমি একটু জুম করে নিই একদম প্রপারলি বসানোর জন্য, এটাকে টেনে এখানে দিয়ে দিলাম এবং একইভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করব এবং এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করে এইভাবে করে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালার সেট করাই আছে, কন্ট্রোল ব্যাক স্পেস শেষ, কাজ শেষ। এভাবে করে আপনি চাইলে সম্পূর্ণ ডকুমেন্টটা কিন্তু আপনি আপনার মতো করে কিন্তু এডিট করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের পার্ট 3 কিন্তু শেষ এবং আমরা পার্ট 4 নাম্বারের ক্লাসটা অবশ্যই একটু পরে আমরা যাচ্ছি। অবশ্যই পর্বটা আশা করছি এনজয় করেছেন এবং এটা অনেক বেশি আপনাদের কাজে লেগেছে। ফটোশপের আমরা এখন 4 নাম্বার পর্বে রয়েছি। আজকের পর্বে শিখব কিভাবে আমরা মুখের ফেস থেকে যে ব্রণের দাগগুলি থাকে বা যে কোনো ধরনের দাগ থাকে সেটাকে আমরা রিমুভ করতে পারি, সেটাই আমরা একদম প্রফেশনালি শিখব। তো এটার জন্য আমরা আজকে বেশ কিছু টুলসের ব্যবহার করব এবং বেশ কিছু ব্যবহার শিখে দেন আমরা এগুলিকে রিমুভ করতে পারি। মূলত আমরা যেহেতু নতুনদের উদ্দেশ্যে এটা করা, সেক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। ওকে, তো আমরা এই স্পট দূর করার জন্য আমরা প্রথমে এখান থেকে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল। আমরা যখন স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করব দেখেন আমাদের ব্রাশ সাইজটা কিন্তু খুবই ছোট রয়েছে। এই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার পর আমরা এটার সাইজটাকে কিন্তু বাড়িয়ে নিতে পারি এবং আমরা কতটুকু বাড়ালে এটা আমাদের পারফেক্ট হবে সেটা আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। ওকে, যেমন ধরেন আমরা যদি এখন এখানে ক্লিক করি দেখেন এক ক্লিকে কিন্তু আমাদের এখানে স্পটটা কিন্তু চলে গেল, তাই না? এবার যদি আমরা ধরেন এখানে ক্লিক করি এটাও কিন্তু চলে গেল, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এখানে, যেখানে যেখানে আমাদের স্পটগুলি রয়েছে সেখানে জাস্ট একটা করে ক্লিক করলে দেখবেন যে আমাদের
এই যে মুখের যে দাগগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাদের চলে যাবে একে একে। তো আমরা এখান থেকে একটু সুন্দর করে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে স্পটগুলিকে একটু রিমুভ করে নিই। মেজর যেখানে যেখানে আমাদের রয়েছে সেখানে সেখানে আমরা জাস্ট একটা করে ক্লিক করব, তাইলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আপনি স্পটের জায়গাগুলিতে নিয়ে ক্লিক করবেন, তাইলে কিন্তু আপনাদের স্পটের জায়গাগুলি কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, তো এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখতে চাই সেক্ষেত্রে আমরা একদম শুরু থেকে যদি আমরা একদম যেভাবে করেছিল সেভাবে করে যদি চলে যাই সেক্ষেত্রে আসলে কেমন দেখা যায় সেটাও কিন্তু আমরা দেখতে পারি। অথবা আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা ফটোটাকে নতুন করে ওপেন করে নিয়ে আমরা এখান থেকে এটাকে আনলক করে আমরা হচ্ছে এই লেয়ারটাকে একটা কপি করে নিতে পারি। তো এটাকে কপি করার জন্য আমরা কি করতে পারি, আমরা ধরেন এটাকে টেনে ধরে এই প্লাস আইকনে ছেড়ে দিলে কিন্তু আমাদের নতুন আরেকটা লেয়ার চলে আসবে। তো এটাও আমাদের যে ছবি এই সেম লেয়ারে কিন্তু এটাই আছে। তো এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে কাজটা করি সেটা আসলে কতটুকু রিমুভ হয়েছে এবং কতটুকু দেখতে ক্লিন লাগতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো তার জন্য আমরা যেহেতু কপি জিরো লেয়ার জিরো কপিতে আমরা ক্লিক করব, অথবা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ধরেন লেয়ার ওয়ান দিয়ে দিতে পারি। তো আমরা লেয়ার ওয়ানে যেহেতু কাজ করবো আমরা লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করে নিব। লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে ইমেজ সাইজে গিয়ে এটা রেজুলেশনটাকে প্রথমে আমি 300 করে নিব। 300 করে আমি এখান থেকে ওকে করে দেব। ওকে করে দিলে এই ইমেজটা কিন্তু আমাদের একটু বড় হয়ে যাবে এবং ইমেজের কোয়ালিটিটা কিন্তু কিছুটা বাড়বে। সেক্ষেত্রে আমাদের এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়া পর্যন্ত অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু ইমেজটা একটু বড় হবে এবং আমরা এটার রেজুলেশনটাকে 300 দিয়ে দিয়েছি। এখানে প্রোগ্রেস চলতেছে এবং এই প্রোগ্রেসটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে। তো এটা পর্যন্ত আমরা অবশ্যই একটু অপেক্ষা করি, দেন বাকিটা আমরা অবশ্যই পরবর্তীতে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু ইমেজের এখন ইমেজটা বড় হয়ে গেল এবং আমরা হচ্ছে এখান থেকে একটু বড় করে নিলাম। এবং আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করার পর এই যে লেভেলসটাকে আছে সেটাকে একটু বাড়িয়ে নিয়ে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন ধরেন এই পাশেরটাকে যদি একটু টেনে নিই তাহলে একটু ব্রাইটনেসটা বাড়বে এবং এটাকে টেনে দিলে একটু ব্রাইটনেসটা একটু ডার্ক হবে। তা আমরা আপাতত এটাকে একটু হোয়াইট করে নিলাম, আই মিন একটু ফর্সা করে নিলাম। তো এখন হচ্ছে আমরা এই যে লেয়ার ওয়ানে কিন্তু কাজ করতেছি, হ্যাঁ। এখন আমরা হচ্ছে এই যে স্পট হিলিং ব্রাশ টুল এটার মাধ্যমে সিলেক্ট করে আমরা ব্রাশ সাইজটাকে আরেকটু বড় করে নিচ্ছি এবং এতটুকু হলেই আমাদের চলবে, বা আরেকটু ছোট করে নিতে পারি আমরা। আরেকটু বড় করে নিই, হ্যাঁ এতটুকু হলেই চলবে। এবার আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে প্রথমে আমরা একদম এখানে একদম স্পটের জায়গাটাতে আমরা একটা ক্লিক করে দিলাম। এবার যদি এটা চোখটা বন্ধ করে দেখেন আগেরটা কেমন ছিল এখনকারটা কেমন হয়ে গেছে, তাই না? এই যে দেখেন ফলাফলটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ওকে, তারপরে হচ্ছে কি আমরা একদম মেজর যে জায়গাগুলিতে স্পট রয়েছে সেগুলিতেই ক্লিক করব আমরা। আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা ব্রনের মতো রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করব, দেখেন এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। তারপর এখানে একটা স্পট রয়েছে, এখানে একটা স্পট রয়েছে। আমরা একটু সামান্য সামান্য জায়গা করে করব, যেহেতু আমরা প্রত্যেকে এখানে নতুন করে শিখতেছি সেক্ষেত্রে আমরা যাতে একটু স্মুথলি আসলে কাজটা শিখতে পারি সেজন্য আসলে এভাবে করে দেখাই দিচ্ছি। তারপর ধরেন আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এখানে একটা দাগ রয়েছে আমি এখানে একটু ক্লিক করে দিলাম, এখানে একটা দাগ রয়েছে। এভাবে করে আমরা সম্পূর্ণ জায়গাটাতে একটা একটা করে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসের মধ্যে যে দাগ থাকবে সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে যাবে। ওকে, আমি এখান থেকে করে নিচ্ছি, দেখেন একটু একটু করে করে নিচ্ছি এবং এখান থেকে কিন্তু দাগটা কিন্তু রিমুভ হচ্ছে। আমি যদি আবারও যদি চোখটা অফ করে দিই দেখেন আগে কি ছিল এখন কিন্তু কতটা পরিবর্তন আসছে আমাদের ফেসের মধ্যে। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে, মানে যেখানে যেখানে আমাদের স্পট থাকে সেখানে সেখানে আমরা হচ্ছে ক্লিক করে দিয়ে আমরা স্পটগুলিকে একটু রিমুভ করে নিলাম। এবং যেখানে যেখানে আপনার মনে হবে যেখানে স্পট রয়েছে সেখানে সেখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার দাগগুলি কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আমাদের এখানে কাজটা শেষ। আমরা আরেকটু কাজ এখানে করে নিই, দেখে নিচ্ছি যে আসলে কোথায় কোথায় স্পট রয়েছে সেখানে সেখানে দেখে জাস্ট একবার করে ক্লিক করলে আমাদের স্পটগুলি কিন্তু দূর হয়ে যাবে। শুরুতে যেটা দেখাইছি সেম কাজটাই, জাস্ট আপনাদেরকে প্রিভিউটা দেখানোর জন্য যে আসলে আমরা প্রথমে কিভাবে ছিল এবং এখন কতটুকু হয়েছে সেটা কিন্তু আমরা দেখে দেখে সেটা কাজটা করে নিতে পারি। ওকে, আমরা এখানে আরেকটু ক্লিক করে নিচ্ছি এবং এখানে এবং এখানে যেখানে যেখানে আমাদের দাগ রয়েছে সেটা সেটা দেখে দেখে আমরা হচ্ছে ক্লিন করে নিব।
ওকে, এবার যদি আমরা একটু প্রিভিউটা দেখি, দেখেন আগে এরকমটা ছিল, এখন এরকমটা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের বিশাল একটা কিন্তু পরিবর্তন এখানে কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। তো যদিও এখানে সামান্য একটু শ্যাডোর মতো করে রয়েছে, সেগুলিতে আপনি আরেকবার করে ক্লিক করলে কিন্তু সেগুলি আপনার দূর হয়ে যাবে এবং আপনি কিন্তু সম্পূর্ণ ফেসটাকে কিন্তু ক্লিন করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যদি আবারও এটা একটু প্রিভিউটা দেখাই, দেখেন কতটা পরিবর্তন কিন্তু আমাদের ফেসের মধ্যে চলে আসছে, সেটা কিন্তু আমরা খুবই সহজে কিন্তু করে ফেলতে পেরেছি। এবং এখানে দেখেন, এখানে কিন্তু এই যে প্যাচ টুল নামের আরেকটা টুলস রয়েছে, হ্যাঁ। এবার এখানে কিন্তু আরেকটা হিলিং ব্রাশ টুল রয়েছে এবং এগুলি আমরা একটা একটা করে দেখছি। যেমন প্যাচ টুলের মাধ্যমে আমরা যদি একটু এই অংশটাকে একটু জুম করে নিই, দেখেন গলার অংশে সামান্য একটা কিন্তু এখানে স্পট রয়েছে। তা আমরা যদি নর্মালি এটাকে এইভাবে করে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আমরা এটাকে টেনে ধরে যদি এখানে নিয়ে আসি এবং দেখেন আমাদের এই যে স্পটটা ছিল সেটাও কিন্তু আমাদের এখান থেকে দূর হয়ে গিয়েছে। তো আপনার নির্দিষ্ট কোনো জায়গাতে যদি কোনো আপনার স্পট থাকে, সেটাকে আপনি নির্দিষ্ট করে এভাবে করে কিন্তু আপনি দূর করতে পারবেন। এবার আমরা চোখের অংশটাতে চলে আসি। দেখেন চোখের এই অংশটাতে বিশাল একটা অংশ জুড়ে কিন্তু লাল কালার একটা অংশ রয়েছে। এটাকে যদি আমরা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে ধরেন অল্প অল্প করে আমাদের ধরতে হবে। ধরেন আমরা এতটুকু অংশকে ধরলাম, তারপরে এটাকে টেনে ধরে এখানে নিয়ে জাস্ট ছেড়ে দিলাম। তারপর এই অংশটাকে একটু সামান্য করে ধরে তারপর এটাকে সিলেক্ট করে নিলাম এবং নিচের দিকে যে অংশটাতে সাদা আছে সেই অংশতে ছেড়ে দিলাম। তারপর এই অংশটাতে ধরেন আমি এভাবে করে সিলেক্ট করলাম এবং নিচের দিকে টেনে এখানে ছেড়ে দিলাম। তারপর এই অংশটাতে একটু বড় করে নিয়ে নিলাম একেবারে, যাতে সম্পূর্ণটা হয়ে যায় এবং এখানে আমি ছেড়ে দিলাম। এবার যদি আমরা প্রিভিউটা একটু দেখি, দেখেন কতটা আমরা কমপ্লিট করতে পেরেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে করে কিন্তু কাজ করতেছে। ওকে, এখন দেখেন এই যে চোখের এখানে কিন্তু একটু শ্যাডোর মতো রয়েছে। আমরা চাচ্ছি যে এই কালারটা এখানে যাতে অ্যাপ্লাই হয়। সেক্ষেত্রে ধরেন আমরা নরমালি একটু করে নিয়ে আমরা যদি এখানে কালারটা অ্যাপ্লাই করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাও কিন্তু আমাদের রিকভারি করা সম্ভব। তো সেক্ষেত্রে এটার জন্য আমরা আলাদা একটা টুলস ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে হচ্ছে ওই একইভাবে আপনি এখান থেকে সাইজটাকে বাড়ায় নিতে পারবেন। আমি কিবোর্ডের মাধ্যমে বাড়ায় নিচ্ছি। আমি অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। এভাবে করে কিন্তু আমরা সম্পূর্ণ অংশটাকে কিন্তু ফিল আপ করে দিতে পারি। তারপর ধরেন এখানে ক্লিক করলাম অল্টার ধরে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। তারপর আবারও অল্টার ধরে মাউসের লেফট বাটনটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম এবং এখানটায় ক্লিক করে দিয়ে এটাকে ফিল আপ করে দিলাম। তারপর আমি আবারও অল্টার ধরে এখানে একটু ক্লিক করে দিয়ে এই যে সম্পূর্ণ অংশটাকে একটু ঘুরিয়ে দিয়ে সুন্দর করে এটাকে সেট করে নিব। এবার যদি আপনি চোখের অংশটা দেখেন, এখানে যে শ্যাডোটা ছিল সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে প্রিভিউটা দেখাই, দেখেন কতটা অংশ কিন্তু আমাদের দূর হয়ে গিয়েছে। সম্পূর্ণ ইমেজটা দেখেন, আগে কিন্তু আমাদের ইমেজটা এরকম ছিল এবং আমরা এখন ইমেজটাকে ঠিক এরকমটা করতে পেরেছি। এখন দেখেন এইখানে যে ছবিটা আছে, এখানেও কিন্তু সেম ছবিটাই আছে। আমরা জাস্ট এই এই সেমটাকে একটা কপি করে নিয়েছি এখান থেকে এবং উপরের যে লেয়ারটা আছে সেটাই কিন্তু উপরের দিকে দেখা যাবে এবং সেম ইমেজ কিন্তু নিচে একটা আছে। আমরা যদি এটার চোখটাকে বন্ধ করে দিই বা এখান থেকে এটাকে ডিলিট করে দিই, তাহলেও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা এই লেয়ারে কাজ করেছি। এখন একটা লেয়ার কপি করে নেওয়ার কারণটা হচ্ছে কি যে আসলে আমাদের ছবিটা আগে কি ছিল এবং আমরা এখন কিরকম করতে পারছি, সেটার পার্থক্যটা বোঝার জন্য কিন্তু আমরা এখানে নতুন করে একটা লেয়ার তৈরি করে নিয়েছি, যাতে আমরা ইজিলি কিন্তু এই কাজটা করতে পারি। এবং এই ফেসের মধ্যে যে দাগগুলি ছিল সেগুলি কিন্তু আমরা চাইলে এই ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু আমরা করে নিতে পারি এবং করে নিতে পারতাম। এবং এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। যেহেতু আমি আসলে একদম বেসিক ভাবে শিখাচ্ছি, সেক্ষেত্রে আসলে যেটা আপনাদের জন্য সহজ হয় সেই প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি যে আপনাদেরকে এই ব্যাপারটা খুবই ইজিলি, খুবই ভালোভাবে একদম নিখুঁতভাবে বুঝাতে পেরেছি। তো আজকে 4 নাম্বার পর্বটা এতটুকুই। অবশ্যই আমরা 5 নাম্বার পর্বতে ফিরছি। 5 নাম্বার পর্বে আমরা শিখব কিভাবে আমরা যেকোনো লেখার মধ্যে ড্রপ শ্যাডো এপ্লাই করতে পারি এবং ড্রপ শ্যাডো এপ্লাই করে আমরা স্ট্রোক দিতে পারি বা বিভিন্ন প্রকার আমরা টেক্সটের মধ্যে কাজ করতে পারি, সেটাই আমরা শিখব। তো এই জন্য আমরা এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা একটা ফন্টটাকে সিলেক্ট করে নিয়ে আমরা একটু বড় করে দিচ্ছি এবং এই লেখাগুলিকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি ধরেন যে কোনো একটা কালার নিয়ে আমি আপাতত রেড কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে সিলেক্ট করে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে নিয়ে নিলাম। ওকে, এবার আমরা এখান থেকে লিখে নিব
আমি জাস্ট বাংলাদেশ কথাটা লিখে নিলাম। ওকে, এখন আমি এই লেখার মধ্যে যে কোনো কিছু কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি এই লেখার মধ্যে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমাদের এই যে লেয়ার্স প্যানেলটা রয়েছে, লেয়ার্স প্যানেলের নিচে দেখেন এখানে কিন্তু এফএক্স অপশন রয়েছে। এই এফএক্স অপশনে ক্লিক করার পর আমি যদি এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমি বেশ কিছু অপশন পাবো। প্রথমে হচ্ছে এখানে বিবেল অ্যান্ড এমবোস। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন আমাদের লেখায় কিন্তু সামান্য পরিবর্তন আসছে। হ্যাঁ, আপনারা জাস্ট এইখানটায় ফলো করবেন। আমি যদি এই লেখার উপরে ক্লিক করি, এখানে বেশ কিছু অপশন কিন্তু চলে আসছে। তো আমি খুব কঠিন কিছুতে যাব না, আমি জাস্ট নর্মালি কিছু দেখাই দিব। প্রথমে কি করলাম, আমরা বিবেল এন্ড এমবোসে ক্লিক করলাম, তারপর এখানে নর্মালি একটা ক্লিক করলে এটার আন্ডারে যত ধরনের অপশন দরকার সেখানে কিন্তু আমাদের এখানে চলে আসবে। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে শ্যাডো মোড, এটা মাল্টিপ্লাই করা আছে। আপনি এখান থেকে কোন কালারের শ্যাডো দিবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে ব্লু কালার একটা শ্যাডো দিতে, এই জন্য আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। ওকে, এখন এখান থেকে দেখেন ডিপটা অপশনটা রয়েছে, আমি যদি এখান থেকে এটাকে বাড়িয়ে দিই, দেখেন এখানে কিন্তু শ্যাডোটা যে অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যদি এখান থেকে সাইজটাকে বাড়াই দিই, দেখেন এই যে বিবেল এন্ড এমবোসের মধ্যে যে আমাদের সাইজটা থাকে সেটাকে আমরা সাইজটা বাড়াই নিলে দেখেন লেখাটা কিন্তু একটু থ্রি ডি টাইপের মনে হচ্ছে। এবং আমরা এখান থেকে এটাকে আরেকটু কমাই দিই এবং এখান থেকে সফটনেসটাকে যদি আমরা একটু বাড়াই দিই, তাহলে এটা কিন্তু একটু সফটনেস টাইপের হবে। হ্যাঁ, তো এবার এখান থেকে দেখেন স্টাইলটা রয়েছে, ইনার বিবেল রয়েছে। আমরা যদি আউটার বিবেল দিই, তাহলে কিন্তু এটা বাহিরের দিকে কিন্তু আমাদের ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হয়েছে। এবং আমরা যদি এমবোসে ক্লিক করি, তাহলে শুধুমাত্র এমবোসে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এবং এখান থেকে যদি আমরা এই এমবোসে ক্লিক করি, তাহলে এটা এভাবে করে অ্যাপ্লাই হয়। তো এখান থেকে আপনি স্টক এমবোসে যদি ক্লিক করেন, তাহলে এটা স্টকে এমবোসটা অ্যাপ্লাই হবে। তো আমরা আউটার বিবেলে ক্লিক করলে ঠিক এরকম ভাবে দেখা যাবে। এবং আমরা যদি ইনার বিবেলে ক্লিক করি, তাহলে এটা সম্পূর্ণ এই লেখার মাঝখান দিয়ে কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, ওকে, তো এবার হচ্ছে কি আমরা এখান থেকে ড্রপ শ্যাডোর দিকে যাই। আমরা যদি ড্রপ শ্যাডোতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। এবং আমি যদি এখানে ক্লিক করি এবং সাইজটাকে যদি আমরা বাড়াই দিই, দেখেন ড্রপ শ্যাডোর সাইজটা কিন্তু বাড়তেছে। এবং আমরা যদি ডিসটেন্সটাকে বাড়াই দিই, তাহলে এটা নিচের দিকে কতটুকু ড্রপ শ্যাডো নিব সেটা কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এবং এটাকে যদি আমরা বাড়াই দিই, তাহলে এটা আরেকটু গাঢ় কালারের হবে। তো আমরা এখান থেকে এটাকে এমন ভাবে রাখবো যাতে এটাকে ড্রপ শ্যাডোর মতোই মনে হয়। ডিসটেন্সটাকে আমরা আরেকটু সামান্য কমাই দেব এবং সাইজটাকে যদি আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে আমাদের মতো করে পারফেক্ট করে কিন্তু নিতে পারবো। তারপর হচ্ছে নয়েজ। যদি আপনি এটার ভিতরে নয়েজ অ্যাড করতে চান, ড্রপ শ্যাডোর ভিতরে যদি নয়েজ অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে বাড়াতে পারেন। আমি নয়েজটা আপাতত দিচ্ছি না, যেটা আছে সেটাই একদম পারফেক্ট, এভাবে করেই থাকবে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আউটার গ্লো। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আউটার গ্লোতে কিন্তু এখানে একটা কালার রয়েছে। যেমন আমি এখান থেকে ধরেন এটাতে এই কালারটা আউটার গ্লো হিসেবে দিতে চাই। সেক্ষেত্রে আমার এখান থেকে অপাসিটিটা যদি আমি 100% করি এবং নয়েজটাকে যদি একটু বাড়ায় দিই এবং এখান থেকে সাইজটাকে যদি আর একটু বাড়ায় দিই, তাহলে এই যে দেখেন এখান থেকে কিন্তু আমার আউটার গ্লোটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার আপনি পরিবর্তন করে কিন্তু আপনি এখান থেকে আউটার গ্লোতে কালারটা ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি এখানে দিয়ে আউটার গ্লোটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এতটুকু কাজ জানলে কিন্তু আপনার হবে। এরপরে হচ্ছে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টক। আপনি যদি এই লেখার মধ্যে কোনো স্টক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক সরি, এটা হচ্ছে টেক্সচার। আমরা যদি স্টকের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আপনি এখানে একটা স্টক ব্যবহার করতে পারবেন। যেমন স্টকের মধ্যে এখন এখানে এই যে দেখেন কালো কালার সিলেক্ট করা রয়েছে। আমি যদি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা যদি আমি দিয়ে দিই, বা হচ্ছে আমি যদি ব্লু কালারটা দিয়ে দিই এবং এখান থেকে যদি সাইজটাকে যদি আমি বাড়াই দিই, তাহলে কিন্তু এটার সাইজটা কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আরো অ্যাডভান্স অনেক কিছু রয়েছে, সেগুলি আমরা অবশ্যই আস্তে আস্তে করে শিখবো। বাট যেগুলি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, সেগুলি আমরা শিখবো। এবং আপনি যদি এখান থেকে কোনোটাতে অ্যাপ্লাই করতে না চান, সেক্ষেত্রে এই টিক মার্কে আপনি ক্লিক করে দিলে কিন্তু আবারও সেম নরমালি কিন্তু যে টেক্সটটা ছিল সেটা কিন্তু চলে আসবে। এখন দেখেন আমাদের যে বাংলাদেশ লেখাটা আছে, এটা কিন্তু একটু থ্রি ডি টাইপের মনে হচ্ছে। এখানে আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করেছি এবং এমবোস ব্যবহার করেছি এবং এই যে বিবেল এন্ড এমবোস এটাকে ব্যবহার করেছি, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেছি। যদি আপনি এখান থেকে কোনোটা অ্যাপ্লাই করতে না চান, এগুলির চোখটা বন্ধ করে দিলে দেখবেন যে আবার নরমালি সেই সেম লেখাটা চলে আসছে। আবার যদি এখান থেকে চোখগুলিকে অন করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লেখাটা কতটা নরমাল ছিল এবং আপনার এটাতে
কতটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পেরেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা যায়। খুবই অসাধারণ কিছু অপশন রয়েছে। সেগুলি অবশ্যই আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে ফটোশপে কোনো টেক্সট লেখার ক্ষেত্রে যদি আপনি এইভাবে করে আপনি এপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি নরমালি এভাবে করে এপ্লাইটা করতে পারবেন। আরেকটা ব্যাপার এখান থেকে দেখিয়ে দিই, যেমন এখানে একটা হ্যান্ড টুল রয়েছে। এই হ্যান্ড টুলটা সিলেক্ট করে আপনি চাইলে এই যে আর্টবোর্ডটা রয়েছে এটাকে ডানে বামে যেদিকে ইচ্ছা আপনি কিন্তু সেদিকে সরায় নিতে পারবেন এই হ্যান্ড টুলের মাধ্যমে। এবং আপনি দেখেন নরমালি আমি যেদিকে ইচ্ছা সহজে সেদিকে কিন্তু ঘুরায় নিতে পারতেছি এই হ্যান্ড টুলের মাধ্যমে। চাইলে কিন্তু আপনি আপনার কিবোর্ডের যে স্পেস বার আছে সেটা দিয়ে কিন্তু আপনি ডানে বামে এদিক সেদিক সরায় নিতে পারবেন। তো আমরা কিন্তু আমাদের আজকের 5 নাম্বার পর্বটা শেষ করলাম। আমরা এখন 6 নাম্বার পর্বের দিকে যাব। 6 নাম্বার ক্লাসে বা পর্বে শিখবো আমরা কিভাবে এই ইমেজটাকে আমরা ক্রপ করতে পারি। তো ক্রপ করার কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে। আপনি যদি সঠিকভাবে ক্রপ করতে না পারেন ইমেজ, তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে। যেমন ধরেন আমরা চাচ্ছি যে এই যে উপরের অংশগুলি আছে, উপরের অংশগুলি যাতে এই ইমেজের মধ্যে না থাকুক, আই মিন এগুলিকে আমরা ক্রপ করে ফেলে দিতে চাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে নরমালি আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে এটার মাধ্যমে ধরেন আমরা এতটুকু অংশকে এইভাবে করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা একটু ডাউন অ্যারো কি চেপে নামায় নিচ্ছি, কারণ এইখানে এই অংশটা সিলেক্ট অবস্থায় রয়েছে এই জন্য। এখন এটাকে ক্রপ করতে চাইলে আমরা এভাবে করে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব, তারপর হচ্ছে ইমেজ অপশনে যাব এবং ক্রপ অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই অংশটা ক্রপ হয়ে গেল। এরপর আমরা যদি চাই যে এই ইমেজের আরো বেশ কিছু অংশ আমরা ক্রপ করে ফেলে দিতে, সেক্ষেত্রে আমরা যতটুকু অংশ ফেলে দিতে চাই ততটুকু অংশ রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা আবারও ইমেজ অপশন থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ক্রপ হয়ে যাবে। এখন এই ইমেজটাকে যদি নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী আমরা ক্রপ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য টুলস এর মাধ্যমে ক্রপ করতে হবে যে আমাদের এই ইমেজটা কত বাই কত ক্রপ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যে ক্রপ টুলটা রয়েছে ক্রপ টুলের অপশনে ক্লিক করতে হবে। এবার হচ্ছে আপনি এখান থেকে আপনার এই যে উইথ এবং হাইট রেজুলেশন এটাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি এখান থেকে নির্বাচন করবেন যে আপনি এটাকে কত বাই কত এটাকে কাটবেন, সেই মেজারমেন্টটা যদি আপনি এখানে দিয়ে দিন সেই অনুযায়ী কিন্তু কাটতে পারবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ধরেন 300, জাস্ট 300 দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে কি আমি ধরেন কত দিব, এখানে ধরেন দিয়ে দিলাম আমি 400। ওকে, তো এখন এখানে দিলাম আমি 300, এখন এখানে দিলাম আমি 400। তো এটার অনুযায়ী এখন দেখেন এই পায়ের অংশটা কিন্তু কিছুটা কাটা পড়ে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ইমেজটাকে সামান্য একটু উপরের দিকে উঠায় নিলে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। অথবা আমরা যদি ধরেন একটু নিচের দিকে টেনে এটাকে বাড়ায় দিলে কিন্তু আমাদের এখানে দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তবে এখানে এই যে বাড়তি যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরো একটা আলাদা কালার চলে আসছে, সেটাকে কিভাবে সমাধান করব। তো আগে আমরা এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম, দেন আমাদের এই ছবিটা কিন্তু কেটে গেল, তাই না? এখন এই যে এই পাশ দিয়ে এবং বর্ডার আসছে, এই পাশ দিয়ে বর্ডার আসছে, আমরা যদি ধরেন নিচ থেকে এখান থেকে এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল টেনে আমরা যদি নিচের দিকে একটা বর্ডার দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু ছবিটা আরো বেশি সুন্দর লাগবে। তা আমরা এই অপশন এই অংশটাকেও আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের যে বর্ডারটা আসছে এই বর্ডারের কারণে কিন্তু এখন আমাদের ইমেজটাকে আরো বেশি সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এইভাবে করে করতে পারেন। এখন আপনি যদি চান যে না আমার এখানে বর্ডারটা থাকবে না, সেক্ষেত্রে আপনি নরমালি এটাকে আবারও ক্রপ অপশনে গেলেন, যাওয়ার পরে নরমালি আপনি এই নিচ থেকে একটু কমায় নিলেন, আই মিন যতটুকু আপনি ক্রপ করতে চান সেই অংশটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। নেওয়ার পর আপনি নরমালি হচ্ছে এটাকে ক্রপ করে নিতে পারেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন, দেন আপনার এটা কিন্তু ক্রপ হয়ে গেল। তো একটা হচ্ছে গিয়ে আপনি নরমালি আপনি সাইজটাকে ঠিক করে কাটতে পারবেন, আরেকটা হচ্ছে নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনি এটাকে কাটতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে করে কাটবেন সেটা কিন্তু আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করে কিন্তু কাটতে পারবেন। ওকে, তো এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার এবং সিম্পল একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা কিন্তু খুবই ইজিলি করতে পারেন। এখানে আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, যেটা দিয়ে আপনি আঁকা মানে বাঁকা ছবিকে কিন্তু আপনি সোজা করতে পারবেন এই টুলস এর মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন গুগলে যাই, গুগলে গিয়ে আমরা নতুন একটা ছবি একটু সংগ্রহ করি বাঁকা টাইপের, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে ছবিটা নিতে পারি সেটা আমরা দেখি। ধরেন আমরা এখান থেকে,
আমরা জাস্ট অ্যালবাম ইমেজ দিয়ে দিলাম। তো এখানে বেশ কিছু বাঁকা ইমেজ থাকে বা থাকবে, সেগুলিকে কিন্তু চাইলে আমরা সোজা করতে পারি। যেমন ধরেন এই ইমেজটা রয়েছে, আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ বা সেভ অ্যাজ ইমেজ করে নিচ্ছি, তাইলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে। এবং ফটোশপে গিয়ে আমি হচ্ছে ওপেনে ক্লিক করে আমার এই ইমেজটাকে আমি ওপেন করে নিলাম। এখন প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি, এটাকে এইভাবে করে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, ট্রান্সফর্ম করবেন, তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু এই ইমেজটাকে কিন্তু ঘোরায় নেবেন। আমি একটু এটাকে ঘোরায় নিতেছি, সরি আমাদের ভুল টুল সিলেক্ট হয়ে গেছে। আমি রেক্ট্যাঙ্গুলার টুলটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নর্মালি আমি এটাকে কিন্তু এভাবে করে চাইলে রোটেট করে নিতে পারি। ওকে, এবার যদি আমরা এখান থেকে যে পার্সপেক্টিভ ক্রপ টুলটাকে সিলেক্ট করি, যেমন ধরেন প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর আমি এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এই কর্নার একটা ক্লিক করে দিলাম, তারপর আমি হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে ওকে বাটনে ক্লিক করি, দেখেন আমার বাঁকা যে ডকুমেন্টে ছিল সেটা কিন্তু একদমই সোজা হয়ে গেল। তো যদি আপনি কোনো বাঁকা ইমেজকে বা বাঁকা শেপকে যদি আপনি সোজা করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, এই টুলটাকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এখানে স্লাইস টুল রয়েছে, আপনি নির্দিষ্ট করে চাইলে কোন একটা নির্দিষ্ট অংশকে কিন্তু স্লাইস করতে পারবেন এই স্লাইস টুলের মাধ্যমে। সেক্ষেত্রে এগুলি ওয়েবের ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রে ব্যবহার হয়, সেক্ষেত্রে সেগুলির ক্ষেত্রে আবার অন্যরকম প্রসেস রয়েছে, সেগুলি অবশ্যই আবার অন্য কোনো টুলসের কাজের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেব। ওকে, তো আমাদের হচ্ছে 6 নাম্বার ক্লাসটা এতটুকুই ছিল। আমরা 7 নাম্বার ক্লাসে একটু পরে আমরা অবশ্যই 7 নাম্বার পর্বের ক্লাসগুলি দেখিয়ে দিচ্ছি। 7 নাম্বার ক্লাসে শিখবো আমরা হচ্ছে মিক্সচার ব্রাশ টুল। মিক্সচার ব্রাশ টুল দিয়ে কিভাবে আমরা খুবই ইজিলি আমরা এই মুখের দাগগুলিকে পরিবর্তন করতে পারি। আমরা অবশ্য একটা পর্বে দেখিয়েছিলাম এই ফেসের কিভাবে দাগ দূর করতে হয়। তবে মিক্সচার ব্রাশ টুল দিয়ে আপনি যদি ধরেন কোনো আমাদের অনেকের ফেসের মধ্যে গর্ত গর্ত থাকে ব্রণের মতো এবং ফেসগুলি কালো থাকে, সেক্ষেত্রে সেই কালো ফেসগুলি কিন্তু আপনি এই মিক্সচার ব্রাশ টুল দিয়ে খুবই ইজিলি স্মুথ করতে পারবেন এবং ফেসটাকে কিন্তু ফর্সা করতে পারবেন। তো সেক্ষেত্রে এই মিক্সচার ব্রাশ টুলটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে কিভাবে কাজ করতে পারবেন সেটাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি এখান থেকে মিক্সচার ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে একটা কালার রয়েছে, সেটা হচ্ছে সাদা কালার। আপনি নরমালি এখানে ক্লিক করার পর আপনি ফেসের কোন কালারটা আপনি এই অংশে অ্যাপ্লাই করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে সবচাইতে উজ্জ্বল অংশ হচ্ছে এটা, আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে দেখেন ওয়েট আছে হচ্ছে 80% এবং লোড রয়েছে 75, মিক্সচার রয়েছে 90%। আমি এটাকে একটু 85% করে দিলাম এবং ফ্লোটাকে আমি একটু কমিয়ে ধরেন 80 করে নিলাম। ওকে, তো এতটুকু রাখার পর এখন এই যে এখান থেকে যে মিক্সচার ব্রাশ টুলটা রয়েছে এটাকে হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করব এবং আপনাদেরকে প্রসেসটা দেখাবো। এবং এখান থেকে ব্রাশ সাইজটাকে আমি একটু বড় করে নিচ্ছি যাতে আমি এখান থেকে ইজিলি ব্রাশ করতে পারি। আর একটু ছোট করে নিয়ে আমি এখান থেকে এতটুকু এতটুকু হ্যাঁ এতটুকু হলে চলবে। ওকে, তো এবার হচ্ছে কি আমি এই মিক্সচার ব্রাশ টুল দিয়ে সম্পূর্ণ ফেসটাকে একদম ক্লিন করে ফেলবো। আপনি দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না এত ইজিলি এবং দুর্দান্ত কাজ হয় এটা দিয়ে। যেমন নরমালি যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই ফেসের অংশে কিন্তু বেশ কিছু অংশ দেখা যায় যেটা দিয়ে আমরা এখান থেকে মিক্সচার ব্রাশ টুল দিয়ে খুবই স্মুথলি এই ফেসটাকে কিন্তু স্মুথ করতে পারতেছি। এই যে দেখেন কত ইজিলি কিন্তু এটা স্মুথ হয়ে যাচ্ছে। আমরা যদি চোখের এই যে এখানের দাগ ছিল সেটাকে যদি আমরা রিমুভ করতে চাই, দেখেন কত ইজিলি আমাদের এই এগুলি কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। দেখেন কত কত ইজিলি আমরা এগুলিকে ক্লিন করতে পারতেছি। এই যে দেখেন কত সহজে আমরা ফেসটাকে কিন্তু স্মুথ করে ফেললাম। এখন আমরা দেখেন এখানে কিন্তু আমরা এই যে কাজগুলি করতেছি, হ্যাঁ এখানে কিন্তু আমাদের ফেসটাকে কিন্তু একদম ক্লিন করতেছে। সেক্ষেত্রে এই যে এখানে যে মেজারমেন্ট রয়েছে এটা কিন্তু ঠিকঠাক ভাবে নিতে হবে। যেমন এই যে মিক্স রয়েছে এটাকে আপনার কিছুটা কমিয়ে রাখতে হবে। যেমন ধরেন আমি এটাকে 50% পর্যন্ত রাখলাম। আমরা যদিও এটাতে কাজ করে ফেলছি, বাট আমি এখানে কোনটা কতটুকু রাখতে হবে সেটা একদম প্রপারলি আপনাদেরকে দেখিয়ে দিব। এই জন্য আমি এটাকে একদমই টোটালটাকে কেটে দিয়ে আবারও ইমেজটাকে ওপেন করি এবং এটাকে আনলক করে আমি এটার লেয়ারটাকে আরেকটা কপি করে নিব এবং এটাতে লেয়ার দেব হচ্ছে আমরা ধরেন 2 লেয়ার দিতে পারি। আমরা ধরেন 2 লেয়ার দিয়ে দিলাম
এবং এটার লেয়ার দিব হচ্ছে আমরা 1। ওকে, তা আমরা 2 লেয়ারে কাজ করব। 2 লেয়ারে কাজ করার ক্ষেত্রে এখন একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ, এই যে এখান থেকে ওয়েটটা রয়েছে এটাকে ধরেন আমরা এখান থেকে 50 করব। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে আমরা এখানে অবশ্যই লিখেও দিতে পারি, যেমন ধরেন আমি এখানে 50 রাখলাম, তারপরে এখান থেকে এই যে লোডটাকে হচ্ছে আমরা 50 রাখলাম এবং মিক্সটাকে হচ্ছে আমরা এখান থেকে 50 রাখলাম, 50 দিলাম এবং এখান থেকে ফ্লোটাকে হচ্ছে ধরেন আমরা হচ্ছে 40 দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি দেখেন আমাদের এটা কিন্তু এটার সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমাদের এখানে আসলে এগুলি যদি অনেক বেশি করে হাই করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। তা আমরা হচ্ছে ধরেন নরমালি একটু করে জাস্ট একবার দুই একবার করে জাস্ট একটু ড্র্যাগ করলে দেন এই ফেসটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আপনি যদি একই জায়গায় বারবার করে ঘষতে থাকেন তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে এটাকে খুবই সূক্ষ্ম হাতে কিন্তু কাজটা করতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ফিরে আসলাম। হ্যাঁ, আমি ধরেন এখান থেকে এই যে মিক্সটাকে আরেকটু কমিয়ে দিলাম, ধরেন এখান থেকে 20 করে দিলাম। এবার যদি আমি এখান থেকে এটাকে করি দেখেন এটা কিন্তু খুবই ইজিলি কিন্তু মিক্স হয়ে গেল, আপনার এই ফেসের সাথে কিন্তু এটা একদম ইজিলি কিন্তু মিক্স হয়ে গেছে। তবে একই জায়গায় আপনি বারবার যদি ঘষাঘষি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে একটু দিয়ে দিলাম, দেন শেষ। এই যে জাস্ট এক এক জায়গাতে একবার করে আপনি একটু জাস্ট ড্র্যাগ করবেন বা ঘষবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে আপনার এটা। ওকে, তো এখন আমরা হচ্ছে জাস্ট একটু করে করে নিচ্ছি এভাবে করে। এই যে দেখেন কত ইজিলি কিন্তু আমাদের ক্লিন হয়ে গেল। এবার যদি আমরা উপরের চোখটাকে বন্ধ করে দিয়ে দেখেন কত ইজিলি কিন্তু হয়ে গেছে। যদিও এখানে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন প্রকার কালার অ্যাপ্লাই হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট জায়গায় এসে নির্দিষ্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে ক্লিক করলাম, এই কালারটা দিলাম এবং এখানে ওকে করে দিলাম এবং এই কালারটা এখন এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো আপনি যেই অংশটার অনুযায়ী আপনি কালার নিবেন সেই অংশ অনুযায়ী কিন্তু আপনাকে সেট করতে হবে। যেমন ধরেন আমি এই অংশটাতে এই উজ্জ্বল কালারটা দিয়ে এখানে দিলাম, দেন এখানে একবার ঘষে দিলাম, দেন ক্লিয়ার হয়ে গেল। আবার ধরেন যে অংশটাতে আপনি ডার্ক অপশনটা নিয়ে আসবেন সেই ডার্ক অপশনে ক্লিক করে আপনি যদি নর্মালি এভাবে করে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে অংশগুলি থাকে সেগুলি কিন্তু সেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে নরমালি এটা ডিফল্ট ভাবে যেভাবে করে থাকে সেভাবে করে আপনি রাখবেন এবং আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন প্রকার অপশন পেয়ে যাবেন। এগুলি আপাতত আপনার না জানলেও চলবে, কারণ এগুলি যদি আপনি বেশি কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি আবার এলোমেলো করে ফেলবেন। তো মূলত একটা ফেসের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার কালার থাকে। হ্যাঁ, যেমন এক জায়গায় ধরেন অনেক বেশি উজ্জ্বল থাকে, আবার অনেক জায়গায় হচ্ছে একটু ডার্ক টাইপের থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে করতে হবে। তা আমরা যে কাজটা করলাম দেখেন কত ইজিলি কিন্তু কাজটা করে ফেললাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার থাকলে আপনি আইড্রোপাত দিয়ে যেখানে যেই ধরনের কালার থাকে সেই ধরনের কালারের উপরে আপনি জাস্ট একবার করে ক্লিক করে সেই অংশটাতে জাস্ট একবার এভাবে করে ড্র্যাগ করে আপনি ইয়ে করবেন, তাইলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই যে দেখেন, তারপর ধরেন এই অংশটার এই ব্ল্যাক অংশটা আমরা দূর করতে চাই, সেক্ষেত্রে আমরা ধরেন এখান থেকে ডার্ক অংশটা নিয়ে নিলাম এবং এখানে সামান্য দু একবার জাস্ট ক্লিক করলে এটা এমনিতেই দূর হয়ে যাবে এবং এটার সাথে কিন্তু কালারটা ম্যাচ করবে। হ্যাঁ, তো ফেসের যেই অংশে যখন আপনি যাবেন যে অংশটা কাজ করবেন, যেমন ধরেন এই অংশটাতে আমি আহ এই কালারটাতে ক্লিক করে দিলাম এবং এটাতে একটু ম্যাচ করে দিলাম এই কালারটাতে। এই যে দেখেন কত ইজিলি হয়ে গেল। তারপর এই অংশটা বেশি উজ্জ্বল হয়ে গেছে, আমি এখান থেকে এই কালারটা নিয়ে আমি যদি ধরেন এখানে একবার ঘষে দেই দেন হচ্ছে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো খুবই ইজি, কিন্তু ফটোশপের কাজগুলি খুবই ইজি। আমি আশা করতেছি যে আমরা যে কয়টা পর্ব আপনাদেরকে প্রোভাইড করেছি এবং সেগুলি থেকে আপনি খুবই ভালোভাবে ফটোশপটাকে ক্লিয়ার করতে পেরেছেন এবং অবশ্যই আমরা এভাবে করে কিন্তু আরো বেশ কয়েকটা পর্ব করব। হ্যাঁ, যেহেতু এখানে অনেকগুলি পর্ব করেছি আপনারা আগে অবশ্যই এই কাজটা শেষ করবেন, শেষ করার পর অবশ্যই আমরা বাকি পর্বগুলি নিয়ে আসবো। ওকে, তো আমরা ধরেন নরমালি এখন যদি এই অংশটাকে একটু ক্লিন করতে চাই সেক্ষেত্রে ধরেন আমাদের ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নিই। এই যে দেখেন এইভাবে করে আমরা খুবই ইজিলি কিন্তু এই কাজগুলিকে ক্লিন করে নিতে পারবো। তারপরেও এগুলি কিভাবে করে করতে হয় সেটা তো অবশ্যই এর আগে একবার দেখিয়ে দিছিলাম। তারপরেও আপনারা ইজিলি এই কাজগুলি করে নিতে পারবেন। এই যে ওকে, এখন এই যে দেখেন আমরা হচ্ছে কতটুকু ইমপ্রুভ করেছি সেটা দেখেন। ওকে,
তো এই হচ্ছে কি আমাদের আজকের ফটোশপের বিস্তারিত ক্লাস। আশা করছি যে আপনাদেরকে অনেক কিছু শেখাতে পেরেছি। অবশ্যই পরবর্তীতে আবারও একটি এরকম বড়সড় একটি পর্ব নিয়ে আসবো, যাতে আপনারা এখান থেকে অনেক কিছু শিখে আপনারা উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।